আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। আজকের ক্লাসটা খুবই দামি, তার আগে কিছু কথা বলে নিব যেহেতু গতকাল পরীক্ষা রেজাল্ট দিল। ওকে, একটু দ্রুত জানাই দিও, কাইন্ডলি একটু দ্রুত জানাই দিও ভয়েস, ভিডিও, অডিও সব কিছু পারফেক্ট কিনা। ঠিক আছে, আমার ভয়েস, ভিডিও, অডিও প্রত্যেকটা জিনিস পারফেক্ট আছে কিনা, সাউন্ড টাউন ঠিক মতো দেখতে পাচ্ছ, ভিডিও আবার আটকে আটকে যাচ্ছে না তো, সব কিছু একটু ক্লিয়ার করে জানাই দাও। আর যেসব ফ্রেন্ডসরা এই গ্রুপে ক্লাস করে ওদেরকে একটু দ্রুত মেনশন করে দাও যাতে করে সবাই তোমরা একসাথে ক্লাসটা শুরু করতে পারো। ওকে, ঠিক আছে। জয়েন করতে থাকো সবাই, জলদি জয়েন করতে থাকো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন একটা এন্ট্রি মারবো, নতুন এন্ট্রি, তারপরে আজকের আলোচনা শুরু হবে। আর ক্লাসের শুরুতে রেজাল্ট নিয়ে কিছু কথা বলে নেব যাতে করে সবাই, মোটামুটি অনেকেই কনফিউজড আসলে রেজাল্ট নিয়ে, পরীক্ষা কি হইলো, স্বাভাবিক, যাই হোক। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা বহুপদী ও বহুপদীর সমীকরণ এর লেকচার 1 পড়ব। আমাদের টার্গেট ডিউ 5.0 কোর্সে। তো ক্লাসটা শুরু করার আগে কিছু স্পেশাল কথা বলে নিব। গতকাল তোমাদের এইচএসসি রেজাল্ট দিল, তো রেজাল্ট সম্পর্কিত একটু কথা বলা খুবই জরুরি আসলে, বিকজ তোমাদের প্রিপারেশন, তোমাদের ওভারঅল মাইন্ডসেট, তোমাদের ওভারঅল মেন্টাল যে রিল্যাক্সেশনের ব্যাপারটা আছে, হ্যাঁ, মেন্টাল টাফনেস ব্যাপারটা আছে বা টেনশনের ব্যাপারটা আছে, সব কিছুই আসলে রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট। ওকে, এই যে পড়াশোনা করছো, পড়ায় কতটুকু মন বসবে তোমার, ওভারঅল সব কিছুই রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট। খেয়াল করো যে আমরা বর্তমানে বাংলাদেশের মধ্যে কিছু চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। বাংলাদেশের উপর কিছু জিনিসপাতি চেঞ্জ হচ্ছে, সেটা কতদিন চেঞ্জ হবে আমরা জানি না, বাট কিছু চেঞ্জ হচ্ছে আসলে। ওকে, তো এই চেঞ্জের বড় একটা এলিমেন্ট হয়ে গেছো তোমরা আর কি। ওকে, চেঞ্জের শিকার হয়ে গেছো তোমরা। ঠিক আছে, চেঞ্জ খারাপ না, চেঞ্জটা ভালোই। তবে কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে এরকম যে তোমাদের আসলে মানে রেজাল্টের মধ্যে চেঞ্জ আনা হয়েছে, বাট সিস্টেমটা আর একটু চেঞ্জ করলে জিনিসটা ভালো হইতো আর কি, তাই না? তোমাদের বিষয়টা যেটা ছিল যে তোমাদের সিস্টেম ছিল আগেরটাই, রেজাল্ট হয়ে গেছে নতুনটা। ওকে, তো এই রকমের একটা সমস্যার মধ্যে তোমরা পড়ে যাচ্ছ আসলে। এবং এরকম চেঞ্জ যে আসবে এটা তোমরা কি, আমরা নিজেরা টিচাররাই তো বুঝিনি আসলে। পরীক্ষার সময় না বুঝতে পারলাম যে ও আচ্ছা, চেঞ্জ এই লেভেলে করতে যাচ্ছে। যেমন এসএসসির যারা 26 ব্যাচ, মানে সামনে যারা এসএসসি পরীক্ষা দিবে, ওদেরকে আমরা বলতে পারি, ওদেরকে আমরা রেফারেন্স হিসেবে তোমাদেরকে দেখাইতে পারি যে দেখো, এইচএসসি 25-এর কিন্তু পরীক্ষা অনেক টাফ হয়েছিল, রেজাল্ট অনেক টাফ করে হয়েছে, তোমরা ভালো করে পড়ো। আমরা এসএসসি মানে নেক্সট যে ব্যাচটা, নেক্সট যে বোর্ড পরীক্ষাটা, ওদেরকে বলতে পারি। বাট তোমাদেরকে বলার মতো কিছু ছিল না, বিকজ আগের থেকে তো জিনিসগুলো আসলে বলা হয়নি অমনে করে, আমরা রেডি ছিলাম না সবাই, তাই না? আচ্ছা, তো তোমরা আসলে একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছো। ওকে, তোমাদের সিচুয়েশনটা একটা স্পেশাল সিচুয়েশন আসলে। ঠিক আছে, এবং সত্যি কথা বলতে এইটা মোটামুটি তুমি যদি 5-10 বছর আগে বা 15 বছর আগে কাউকে জিজ্ঞেস করতা এইচএসসির রেজাল্ট কীরকম, এসএসসির রেজাল্ট কীরকম, ওই জমানায় আসলে রেজাল্টটা এরকমই আসতো, বুঝছো? আমার মনে আছে আমি ছোটোবেলায়, একদম ছোট যখন এসএসসি পরীক্ষা দেই বা এরকম টাইমে, বা জেএসসি পরীক্ষা দেই এরকম টাইমে, আমি আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম যে তুমিও তো এসএসসি এইচএসসি দিয়েছো, তোমার রেজাল্ট কীরকম ছিল? তো আমার আব্বু একদম খুব ভালো স্টুডেন্ট, মানে একদম টপ স্টুডেন্ট আর কি। ওকে, তো মানে উনি খুব গর্বের সাথে বলছিলেন যে আমি তো ফার্স্ট ডিভিশনে পাশ করেছি, আমার 4টা লেটার ছিল, মানে উনি এমনি বলছিলেন, বুঝছো? উনি তো অনেক আগে এইচএসসি দিয়েছে, বা এটা অনেক আগের কথা, মনে করো আজ থেকে আরো 40 বছর আগে, হ্যাঁ, বা 45 বছর আগে, এরকম টাইম আগে। এখন কথা হচ্ছে ওই জমান, মানে সে
এমন গর্বের সাথে বলল, আমি বললাম মনে মনে আর কি, গোল্ডেন পায় নাই, কিছু পায় নাই, এত গর্বের সাথে বলছে। সত্যি কথা যেটা, আমি বলি যে এত গর্ব করার কি হলো, গোল্ডেনই তো পায় নাই, 4টা A+ পেয়েছে, এটা এত ভাবের সাথে। পরে যেটা জানতে পারলাম, মানে এই 4 সাবজেক্ট 5 সাবজেক্টের লেটার পাওয়া, এটা অনেক বড় বিষয় আর কি। ওই জমানায় এটা অনেক বড় বিষয়, বিকজ ওই জমানায় হচ্ছে মানে পাশ করাটাই অনেক বিশাল কাহিনী ছিল, যে একটা মানুষ HSC পাস মানে সে ব্যাপক ডিগ্রিধারী আর কি। ওকে, HSC পাস দিয়ে বড় বড় চাকরি পাওয়া যেত, বা ভালো ভালো চাকরি পাওয়া যেত আর কি। এখানে জাস্ট পাস না, ফার্স্ট ডিভিশন, আবার অনেকগুলো লেটার, এটা তো মানে মহা তুলগালাম কাণ্ড আর কি। তো এটা ছিল একটা যুগ, ওকে, যখন HSC পাসের অনেক মূল্য ছিল। বাট ধীরে ধীরে যেটা হইলো, তোমার সরকার ব্যবস্থা বলো বা ওভারঅল সেট আপটা, শিক্ষা ব্যবস্থা বলো, শিক্ষা ব্যবস্থাকে বললে বেটার হয় জিনিসটা, যে তোমার হচ্ছে যাতে করে মানুষজন পড়তে আগ্রহী হয়, পড়তে উদ্বুদ্ধ হয়, এজন্য জিনিসটা একটু রিল্যাক্স করে দিয়েছিল। যেমন আগে যেটা হইতো যে SSCতে অনেকেই পাশ করতো না, অনেক অনেক মানুষ SSC পাশ করতো না। তো যে ছেলেটা SSC পাশ করলো না, ও তো স্বাভাবিকভাবেই দেখা যায়, যদিও 4টা করে সুযোগ থাকে, মানে একবার ফেল করলে আরো 3বার পরীক্ষা দেওয়া যায়, বাট 1-2বার ফেল করলেই হচ্ছে গিয়ে বাসার থেকে আর বলতো যে এবার কাজে লেগে যাও, ব্যবসাপাতি করো বা কাজে শুরু করে দাও, তোমাদের আর পড়াশোনার দরকার নেই। তো দেখা যায় তো যে SSCর মধ্যেই পড়াশোনাটা সীমাবদ্ধ হয়ে যেত, বুঝছো? তো মেজরিটি কেসে দেখা যেত SSC ফেল অথবা HSC ফেল করে, তখন একবার সেকেন্ড অ্যাটেম্প নেয়, এরপরে হচ্ছে পড়াশোনাটা এখানে থেমে যায়। তো এই ক্ষেত্রে বাংলাদেশে আসলে গ্র্যাজুয়েটের সংখ্যা কমে যাচ্ছিল। ওকে, মানে গ্র্যাজুয়েশন মানে যারা BSc পাস বা MA মানে BA পাস, এরকম লোক পাওয়া যাচ্ছিল না ওই সময়টাতে। তো পরে যেটা মানে সিদ্ধান্ত হইলো বা পরে যেটা সেট আপটা এরকম হইলো যে আচ্ছা SSC HSC এগুলো মোটামুটিভাবেও হইলেও পাস করা যাবে, মোটামুটি ভালো পড়াশোনা জানলে পাস হয়ে যাবে গিয়ে। হ্যাঁ, এতে করে যেটা সুবিধা হইলো, মানুষজন আসলে গ্র্যাজুয়েশনে ভর্তি হইতে পারছিল। একটা BSc ডিগ্রি বা একটা BA পরীক্ষা, MA মানে এইসব জিনিসগুলোতে ভর্তি হইতে পারছিল। এর আগে দেখা যেত মানুষজন এসব ডিগ্রি পর্যন্ত যাইতেই পারতো না, কারণ মাঝখানেই এত বাধা ছিল, SSC HSC তে পাস করতো না, বুঝছো? তো ওই ব্যাচেলরে যাবে কেমনে, গ্র্যাজুয়েশনের মধ্যে যাবে কেমনে? তো যখন থেকে নাকি SSC HSC একটু রিল্যাক্স হইলো, তখন থেকে দেখা গেল যে গ্র্যাজুয়েশনের মানে ইউনিভার্সিটিগুলো এগুলোর দাম বাড়া শুরু হইলো, বুয়েট কুয়েট চুয়েট টুয়েট এগুলোর দাম শুরু হইলো। পরে যখন নাকি SSC HSC আরেকটু রিল্যাক্স হইলো, মানে আরো সহজে পাস করা যায়, তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো মানে বড় হওয়া শুরু হইলো, বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি শুরু হইলো। এর আগে কিন্তু এগুলো ছিল না, বিকজ মানুষ তো SSC HSC পাস করতো না। ইঞ্জিনিয়ারিং তো অনেক কঠিন জিনিস, মানে ওটা তো ভয়ই পায় এরকম। তো ধীরে ধীরে দেখা গেল যে বাংলাদেশে এখন অনেক ইঞ্জিনিয়ার বের হয়, অনেক ডাক্তার বের হয়, অনেক গ্র্যাজুয়েটরা বের হয়। এইটা ছিল সুবিধাটা আর কি, বুঝছো? এটা ছিল SSC HSC একটু রিল্যাক্স করার সুবিধা, যে মোটামুটি এসব জায়গায় রিল্যাক্সে পাস করে ফেললে পরে দেখা যায় যেসব মানে যারা একটু দুর্বল স্টুডেন্ট বা একটু খারাপ বা একটু কম পারে, কোনো মতে একটা প্রাইভেটে ঢুকলেও ওই টাকা দিয়েছি এইটার লোভে বা এটার মানে দুঃখে যে টাকা দিতে হয়েছে, তখন ভালো করে পড়তো পোলাপান, বুঝছো? সো এমনি এমনি দেখা গেল বাংলাদেশে গ্র্যাজুয়েট বাড়ছে, শিক্ষিত হচ্ছে মানুষজন। এবং এই কারণটাতেই কিন্তু বাংলাদেশে এখন অনেক শিক্ষিত মানুষজন। 20 বছর আগে বা 30 বছর আগে এত শিক্ষিত মানুষ ছিল না, আসলে সত্যি কথা যেটা, এত শিক্ষিত মানুষ ছিল না। তো এইটা একটা বিষয়। এখন সমস্যাটা হচ্ছে যেটা, যে এই যে SSC HSC এইভাবে ইজি করে দেওয়ার কারণে এটা অনেকটা মানে মুদ্রাস্ফীতির মতো, জিনিসটি স্ফীতি হয়ে গেছে। যেমন দেখো না, স্বর্ণের দাম একই 1 ভরি স্বর্ণ এখন হচ্ছে 2,16,000 মেবি এরকম। ওকে, বাট এটা আমার মনে আছে 3 বছর আগেও স্বর্ণের দাম ছিল 67,000 টাকা। ওকে, 67,000 টাকা দিয়ে আমি স্বর্ণ কিনেছিলাম দুবাই থেকে, জাস্ট 3 বছর আগের কথা এটা। আর এখন হচ্ছে 2,17,000 না 16,000 জানি। তুমি বুঝতে পারছো, মানে এই যে এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি, যে একই জিনিস কিনতে আমার বেশি দাম লাগে। তো বর্তমানে মানে রেজাল্ট এরকম হারে বড় হওয়ার কারণে, ভালো হওয়ার কারণে রেজাল্টের স্ফীতি হয়ে গেছে, মানে গণহারে সবাই ভালো ভালো রেজাল্ট করা শুরু করে। তো একটু কন্ট্রোলও দরকার ছিল আসলে, এটাও ঠিক। তবে বলির পাঠা হয়ে গেছো তোমরা, এটা হলো প্রবলেমটা। হঠাৎ করে তোমরা বিপদের মধ্যে পড়ে গেছো। যদি এই জিনিসটা আগের থেকে অ্যানাউন্স করা হতো, যেমন মনে করো 27 ব্যাচ এখন শুরু হচ্ছে মাত্র, ওদেরকে যদি অ্যানাউন্স করে বলে দেওয়া হয় যে তোমাদের HSC পরীক্ষা অনেক টাফ হবে, যেটা নাকি 2014-15 সালের দিকে হইতো, 10-12 সালের দিকে হইতো, ওই রকম টাফ হবে তোমাদের পরীক্ষা, এবার ভালো করে পড়ো, তাইলে আসলে জিনিসটা বাচ্চারা বলেই পাঠা হইতো না, ওর আগের থেকে মেন্টালি রেডি থাকতো যে হ্যাঁ পরীক্ষা কঠিন হবে। এখন তোমরা তো জানো না, তোমরা তো নর্মাল অ্যাজ ইউজুয়াল পড়াশোনা করে গেছো, তোমাদের প্রশ্ন হয়ে গেছে কঠিন। ইভেন প্রশ্ন তো কঠিনই ছিল, ইভেন খাতাও দেখেছে কঠিন করে, ইভেন মানে এত এমনি করে এটা তো হয় না আসলে, তাই না? হঠাৎ করে তো আমি লিটারালি গতকাল মানে একটু থুম ধরেছিলাম আসলে পুরাটা টাইম। যদিও আমার কাছ থেকে অনেক ভালো ভালো রেজাল্ট আসছে, অনেক ভালো রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ,
অনেকেই দেখা গেছে যে তোমার মানে 190 95 এরকম পাচ্ছে, 170 80 তো মানে অনেকেই পেয়েছে ম্যাথে, জানাচ্ছিল আমার স্টুডেন্টরা। ঠিক আছে, বাট তারপরেও মানে ফেইল করছে গণহারে, এত এত মানুষ ফেইল করছে, এইটা আমি এর আগে কোনো বছরে দেখি নাই। আর একটা বাসায় একটা বাচ্চা যখন এইচএসসির মতো পরীক্ষায় ফেইল করে, পুরো বাসাটার ওভারঅল অবস্থা মোটামুটি 2-3 মাসের জন্য স্তম্ভিত হয়ে যায় আসলে। হ্যাঁ, আমি আমার একটা কাজিনকে দেখেছিলাম অনেক ছোটবেলায়, যে এইচএসসিতে একটা সাবজেক্টে ফেল আসছিল, তো ওদের বাসার সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছিল কয়েক মাসের জন্য। জাস্ট ও না, ওর আব্বু আম্মু ভাই বোন মানে ফ্যামিলি, ফুল ফ্যামিলি, বিকজ ওরা লজ্জা পাচ্ছিল আত্মীয় স্বজনদেরকে বলতে যে আমার মেয়ে এইচএসসিতে ফেল করেছে। ওকে, সো এটা মানে এটা আমি অনেক বছর দেখি নাই, এই বছর প্রথমবারের মতন দেখলাম যে স্টুডেন্টরা ফেল করছে। এবং একদম খারাপরা ফেল করছে তা না, মোটামুটি যারা পড়াশোনা করেছে ওরাও ফেল করছে। হ্যাঁ, মোটামুটি যারা পড়েছে ওরাও ফেল করছে। এবং শুধুমাত্র যে এক সাবজেক্টে ফেল তা না, একটু আগেও একটা বাচ্চা কমেন্ট করেছিল আমার একটা পোস্টে যে ভাইয়া 3 সাবজেক্টে ফেল চলে আসছে। 3 সাবজেক্টে ফেল, মানে বুঝতে পারছো বিষয়টা? এগুলো কিন্তু নর্মাল সিচুয়েশন না। ওকে, তো আমি বুঝতে পারি তোমাদের মধ্যে আসলে একটা ঝড় বইছে এখন। ইভেন মানে আমারই তো, বললাম তো, আমি তো গতকাল স্তম্ভিত ছিলাম, থুম ধরেছিলাম গতকাল সারা রাতি। আমি আসলে বুঝতে পারছিলাম না কি বলবো বা কি জানাবো। আমার যারা অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট বা মানে যারা পুরনো স্টুডেন্টরা, ওদের সাথে মিটিং করার কথা ছিল, বাট আমি আসলে মিটিং অনই করতে পারি নাই যে বলবোটা কি। ওকে, ওদের সাথে আলোচনা করব কি নিয়ে, বা মানে ওদের দুঃখ আমারই খারাপ লাগছিল আসলে, বুঝছো? তো এই জন্য তোমাদের ক্লাস শুরুর আগে কথাগুলো বলে নিলাম যে তোমাদের যেই সিচুয়েশনই আসুক না কেন এই মোমেন্টে মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমার নিজেরই মন খারাপ, তোমরা তো নিজেদের রেজাল্ট কতটা না, মানে কতটা না জানি মন খারাপ আর কি তোমাদের। তো এটা ফেস করো, জাস্ট সিম্পল, এটা ফেস করো, বুঝছো? কান্নাকাটি করো, দুঃখ করো, সবই করো, কিন্তু ফেস করো। জাস্ট কাপুরুষের মতো মাথা লুকায় ফেলো না। অনেকে বিভিন্ন যে আমি জীবন রাখার দরকার নাই এই সেই, নো, এটা তো মানে হাস্যকর বিষয় হবে। ওইরকম জিনিসটা না। যদি খারাপ হয়ে থাকে রেজাল্ট, যদি তোমার পছন্দ মতো না হয়, এটাকে ফেস করো। ওকে, যে লাইফে ডাউন পজিশন আসতে পারে এবং আই হ্যাভ টু ফেস ইট। ওকে, তুমি কেমনে এই পজিশনটাকে কন্ট্রোল করো, সেটাই আসলে তোমার এই যে গত প্রায় 20 বছর ধরে তুমি পড়াশোনা করছো, বিভিন্ন পরিস্থিতি ট্যাকেল দিয়ে আসছো, সব কিছুর আলটিমেট আউটপুটটা তুমি এখন দেখাবা যে তুমি আসলে একটা বিরূপ পরিস্থিতি কেমনে মোকাবেলা করো, বুঝছো? বিয়ার গ্রিলসের দেখেছো না, যে ম্যান ভার্সেস ওয়াইল্ড? তো এটার মধ্যে কি থাকে, বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে। তোমাদের আসলে এই মোমেন্টটা ওইরকম অনেকটা, বুঝছো? এবং নিজেরা যতটা মানে তোমরা দুঃখ পেয়েছো এটা জানি, স্বাভাবিক। তোমাদের আব্বু আম্মুর অনেক দুঃখ পেয়েছে, কারণ তারা লজ্জা পাচ্ছে আর কি, বুঝছো? আত্মীয় স্বজনদের সামনে। বললাম তো, আমি আমার নিজের আত্মীয় এরকম হয়েছিল, এটা আজ থেকে আরো প্রায় 15 বছর আগের কথা, বা এরকম, হ্যাঁ 15 বছর আগের কথা। আমার খুবই ক্লোজ একটা কাজিন, ও ফেল করেছিল এইচএসসিতে। ও খারাপ স্টুডেন্ট ছিল না, ও মিডিওকার ছিল। ওকে, ও এইচএসসিতে ফেল করেছিল, মানে ওদের ফ্যামিলির অবস্থা খারাপ হয়ে গেছিল। ওর তো খারাপই, পুরো ফুল ফ্যামিলি ওদের খারাপ হয়ে গেছিল অবস্থা। মানে দাওয়াতে যাচ্ছিল না, তারপরে হচ্ছে কথাবার্তা বলে না, কারোর সাথে ফোন রিসিভ করে না, এরকম আর কি। সো তোমাদের আব্বু আম্মুদের অবস্থা, যাদের নাকি রেজাল্ট একটু খারাপ আসছে, আমি এটা বুঝতে পারি। তোমরা যেটা করবা যে আসলে আব্বু আম্মুকে সাপোর্ট করো, একটু সান্ত্বনা দাও, আর বলো যে যদি একদমই মানে ধরো জিপিএ 3 নিচে চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়াটা তোমাদের জন্য টাফ হবে। জাস্ট পাস করলেই তো না, মানে জিপিএ যদি 3-র উপরে আসে তাহলে পরীক্ষা দিতে পারো বিভিন্ন জায়গাতে। 3-র নিচে চলে আসলে কিন্তু বিপদ। ওকে, সেক্ষেত্রে আব্বু আম্মুকে তোমরা মানে সান্ত্বনা দাও যে আমি দরকার পড়লে একবার ইমপ্রুভমেন্ট দিব, আমি অনেক ভালো করে পড়বো, ফুল সিলেবাস ভাই, এটাও ইস্যুই না। লাইক তোমাদের দেখো 26 ব্যাচে কিন্তু এখন পাওয়ার প্লে শুরু হয়ে গেছে মাত্র। যাদের নাকি একান্তই রেজাল্ট খুব এক্সট্রিম লেভেলের খারাপ আসছে, তারা আল্লাহর নামে পাওয়ার প্লে থেকে শুরু করে ফেলবা। কোনো ডিটেল কোর্স করার দরকার নেই, কোনো এক্সট্রা কিছু করার দরকার নেই। পাওয়ার প্লেটা শুরু করবা, ওইটার থেকে লেকচারগুলো জাস্ট ফলো করবা। ওই লেকচারগুলো অমনি করেই করো, তবে প্র্যাকটিসটা এখন বেশি করে করবা, বিকজ তুমি অলরেডি একবার এক্সপিরিয়েন্সড এই জিনিসে, এই টপিকগুলোতে এক্সপিরিয়েন্সড। জাস্ট যেই অধ্যায়গুলো বাকি আছে, নতুন অধ্যায় শর্টের বাইরে, সেগুলোর দিকে একটু মনোযোগ দিবা, আর পুরোনো পড়াগুলো একটু ভালো করে ঝালাই করবা, বুঝছো? তোমাদের রেজাল্টটা যেমন হয়েছে, 26-এও ওইরকম রেজাল্ট হইতে পারে, বুঝছো? সো অমনে করে পড়বা। এটা কাদেরকে বললাম? যাদের নাকি কয়েকটা সাবজেক্টে ফেল চলে আসছে বা কিছু ফেল আসছে, অর জিপিএ 3-এর নিচে, তাদেরকে বললাম, বুঝছো? আর সত্যি কথা যেটা, তোমরা যদি বলো যে ভাইয়া প্রাইভেটে কি ভর্তি হওয়া যাবে কিনা জিপিএ 3-এর নিচে থাকলে, সেক্ষেত্রে হচ্ছে টপ টিয়ার প্রাইভেট যেগুলা, লাইক ব্র্যাক, নর্থ সাউথ, তারপরে হচ্ছে গিয়ে তোমার আহসানুল্লাহ ইউনিভার্সিটি, এসব টপ টিয়ার প্রাইভেটগুলো ভর্তি পরীক্ষা প্রচণ্ড টাফ, বুঝছো? তো ওগুলোতে ভর্তি হওয়াটা একটু টাফ, মানে প্রচণ্ড টাফ।
তবে যেগুলো ধরো সেকেন্ড টিয়ার বা টিয়ার 3 ইউনিভার্সিটি যেগুলা, হ্যাঁ সেগুলোর দিকে তোমরা দেখতে পারো প্রাইভেটের মধ্যে। তারপরেও একটু যোগাযোগ করো ইউনিভার্সিটিগুলোতে, একটু যোগাযোগ করো, বুঝছো? ইউনিভার্সিটি ধরো বাদবাকি যেগুলো আছে ওগুলোর সাথে একটু যোগাযোগ করো। বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ওগুলোর সাথে একটু যোগাযোগ রাখতে পারো। আর যদি মনে হয় যে না ভাই আমার পাবলিকই লাগবে, আমার ফিনান্সিয়াল প্রবলেম, আর আমি হচ্ছে গিয়ে প্রাইভেটে পড়বো না, আমার ভালো 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 লাগে না, পছন্দ না, সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে ইমপ্রুভমেন্ট দেওয়া লাগবে এবং মনটাকে শক্ত করো আর ইমপ্রুভমেন্টের জন্য পড়াশোনা শুরু করে দাও। এবং এইটা হচ্ছে তোমার আব্বু আম্মুকে দেখায় দেখায় পড়বা, যাতে করে তাদের মনটা একটু হালকা হয়। বিকজ তারা কিন্তু বয়স্ক, বুঝছো, একটা বয়স হয়েছে তোমাদের, যে বয়স, এই বয়সের আব্বু আম্মুদেরও একটা ভালো বয়স হয়েছে, তাদের যেন শরীর খারাপ না করে। তারা একটা এক্সট্রিম মেন্টাল প্রেশারে আছে। তোমার বয়স কম, তোমার মেন্টাল প্রেশার তোমাকে ফিজিক্যালি ড্যামেজ করে না, বাট তোমার আব্বু আম্মুর যে বয়স, তাদেরকে মেন্টাল প্রেশার দিলে তারা ফিজিক্যালি ড্যামেজ হইতে পারে। তো এই জন্য তাদেরকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়া আগে যায়, বুঝছো? তাদের যাতে কোনো বিপদ আপদ না হয়, তাদেরকে মানসিকভাবে সান্ত্বনা দাও এবং তাদেরকে দেখায় দেখায় ভালো করে পড়ো। জাস্ট দেখায় দেখায় পড়লাম না, টেবিলে বসে রইলাম, এটা না, ভালো মতন পড়ো, দেখায় দেখায় পড়বা, যাতে করে তারা একটু মানসিক স্বস্তি পায়, বুঝছো? এই দুইটা বিষয়। আর রেজাল্ট খারাপ এটা কোনো বিষয়ই না। তুমি একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছো, একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছো এবং এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। এই যে এখন তুমি যত ভালো মতন এই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করবা, তত ভালো তোমার ফিউচার হবে ইনশাল্লাহ, বুঝছো? কারণ তুমি তো মাত্র স্কুল পাস করেছো, কলেজ পাস মানে এই ইন্টার পাস করছো, এরকম একটা অবস্থা। বাট যত বড় হবা তত দেখবা যে দুনিয়াটা আসলে খারাপ জায়গা, বুঝছো? দুনিয়াটা খুবই খারাপ জায়গা। মানে ধরো যদি ইসলাম ধর্ম অনুসারে তুমি যদি দুনিয়ার ঘটনাটাও দেখো, দুনিয়ায় কিন্তু আসলে শাস্তি হিসাবে পাঠাইছিল মানুষকে, তাই না? এটাকে দুনিয়া কিন্তু ভালো জায়গা না, শাস্তি হিসাবে আদম আলাহিসাম আর হাওয়া আলাহিসামকে পাঠাইছিলেন, মানে এইখানে শাস্তি হিসাবে। এটা কিন্তু জেলখানা টাইপের। সো এখানে তো খারাপ মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। তো দুনিয়াটা খুবই খারাপ আসলে, বুঝছো? তো এইখানে বেঁচে থাকাটাও খুব খারাপ। প্রত্যেকটা পদে পদে বিপদ থাকে এবং গণহারে সবাই স্বার্থপর এই পুরো দুনিয়াতে। মানে তুমি যেখানেই যাবা, যেই লাইনে, যেই ফিল্ডে কাজ করো, যা ইচ্ছা করো, গণহারে সবাই স্বার্থপর। নিজের একটু লাভের জন্য তোমার ক্ষতি করে দিতে কারো কিচ্ছু যায় আসে না, এবং এটা করে সে কিছুই মনে করবে না, তার মন খারাপ হবেও না। এটাই দুনিয়ার নিয়ম আর কি। ওকে, সো তোমরা তো এখন জাস্ট দেখছো যে টুকটাক মানে গর্ত দেখছো, বাট সামনে যত আগাবা, যত বড় হবা, তত দেখবা বড় বড় গর্ত, বুঝছো? ইভেন যত চূড়ার দিকে উঠতে থাকবা, মানুষগুলো তত বেশি খারাপ হতে থাকে। তারা দেখাবে যে আমি খুব ভালো, মুখ দিয়ে এমন কথা বলবে, মনে হবে যে আরে এ তো মানে ফেরেস্তা রূপে, মানে মানুষ রূপে ফেরেস্তা পাঠাই দিয়েছে, এমন চিন্তা হবে। বাট বিষয়টা হচ্ছে গিয়ে যত বড় টপ পজিশনগুলোতে ঢুকবা, মানুষগুলো আরো খারাপ থাকে, আরো আরো তাদের আরো স্বার্থপর হয়। বিকজ মানে অনেক স্বার্থপর চিন্তা করে 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 তো তারা এত উপরে উঠেছে। জিনিসটা এরকম থাকে আর কি, বুঝছো? তো ওই জায়গাগুলোতে উঠাও অনেক টাফ থাকে, অনেক ফিল্টারিং হয়। সো দুনিয়াটা কষ্ট করি, দুনিয়াটা কষ্ট করি। তো এটার একটা ছোট কষ্ট তুমি এখন পাচ্ছ। ওকে, এই কষ্টটা তোমাকে ট্যাকেল করতে হবে, এই কষ্টটা ট্যাকেল করতে হবে। যদি এগুলো এখন ট্যাকেল না দিতে পারো, তাহলে যত দিন যাবে তত তোমাকে আরো বড় বড় কষ্ট পোহাইতে হবে। আর এগুলো যদি এখন বুদ্ধিমত্তার সাথে, স্মার্টনেসের সাথে কন্ট্রোল করো, ট্যাকেল দাও এসব বিপদগুলা, তাইলে নেক্সট পরবর্তী টাইমগুলোতে তুমি আরো আল্লাহ না করে যদি টুকটাক বিপদ আপদ আসো, তুমি এগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবা, বুঝছো? সো বুকের মধ্যে সাহস রাখো এবং পড়াশোনা শুরু করো। যেটাই তোমার চিন্তা, যেটাই তোমার প্ল্যানিং, গতকাল তুমি স্বাভাবিকভাবেই কিছু না কিছু প্ল্যান করেছো, আগায় যাও। যাদের নাকি রেজাল্ট 3 এর উপরে আসছে, তোমরা কোন কোন ইউনিভার্সিটি টার্গেট করতে পারো, বা মেডিকেল প্রিপারেশন আর সামনে কন্টিনিউ করবা কিনা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবা কিনা, এগুলোর জন্য মাত্র দুপুর 2টার সময় আমি বন্দি পাঠশালার পেজে একটা ভিডিও দিয়ে রেখে আসছি। ওকে, ওই ভিডিওটা দেখবা, আমি একদম পুরো রেজাল্ট একদম গ্রাফ আকারে দেখাই দিয়েছি যে কোন রেজাল্ট থেকে কোন রেজাল্টের মধ্যে কোন কোন ভার্সিটি টার্গেট করা উচিত, বুঝছো? একদম ডিটেলে দেখাই দিয়েছে সবকিছু। ওই ভিডিওটা দেখবা বন্দি পাঠশালার পেজে যায়, এটা করো, এই দুইটা কাজ করলেই হবে। ওকে, আর হচ্ছে যাদেরই মোটামুটি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, মানে জিপিএ 3 থেকে 5-এর মধ্যে আছে, তারা হচ্ছে এই আমাদের যেগুলো মানে ভার্সিটির ক্লাসগুলো, এগুলো খুব মনোযোগ দিয়ে করবা। ওকে, এই ছিল ওভারঅল কথা। আমরা এখন আমাদের লেকচার শুরু করে ফেলবো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি 2 মিনিট আর যে কোনো কোয়েশ্চেন নেব। ওকে, 2 মিনিট আর কোনো কোয়েশ্চেন নেব। আগের পুরনো কমেন্ট আমি দেখছি না, এখন কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওকে, আমি ইচ্ছা করে ক্লাসটা একটু মানে ধরো 15 মিনিট বা 20 মিনিট পরেই শুরু করছি।
এই কথাগুলো খুবই জরুরি আসলে আমার পড়া শুরু করার আগে। কোনো কোয়েশ্চেন? এই যে বিভিন্ন জন বলছো যে ভাইয়া এইচএসসি আমার এসএসসিতে 5 আর এইচএসসিতে 4.17, ভার্সিটি এই ইউনিটের জন্য টার্গেট নিব কিনা বা এরকম, যাদের নাকি এরকম রেজাল্ট জনিত কোয়েশ্চেন আছে তারা হচ্ছে দুপুর 2টায় যে ভিডিও দিয়েছি বঙ্গি পাঠশালার পেজে, সেই ভিডিওটা দেখবা, একদম কোন রেজাল্টে কোন ভার্সিটি পরীক্ষা দিতে পারবা ডিটেল বলে দেওয়া আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, কারো কারো দেখলাম একটু মন খারাপ হয়েছে, মাহির ভাই এতক্ষণ ধরে কেন পড়ার বাইরের কথা বলছেন। তো একটু পরে ক্লাসে আসো, যখন শুরু করি সমস্যা নেই। তো এই কোর্সে যতজন স্টুডেন্ট আছে এর মধ্যে প্রায় 60 to 70% স্টুডেন্টের আজকে মন খারাপ, ওরা বিপদের মধ্যে আছে, বুঝছো। 30%-এর জন্য ক্লাস একটু পরের থেকে শুরু হবে। এই টাইমটা 60%-কে দিয়ে নেই, আমি 70%-কে দিয়ে নেই। ওকে, আচ্ছা ভাইয়া এখন থেকে শুরু করলে কি কিছু সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এখন থেকেও যদি ভালো মতন পড়া শুরু করতে পারো, দিনে 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়তে পারো, ভাই তুমি একদম টপ লেভেলের মানে ইউনিভার্সিটিতে টপ সাবজেক্ট পাইতে পারবা, বুঝছো। এখন থেকে করলেও পসিবল। ঠিক আছে, আচ্ছা। আর আমরা কোনো এক্সট্রা কথা বলবো না। এক্সট্রা কথা কি আর, মানে এই গুরুত্বপূর্ণ কথাগুলো আর বলবো না। আমরা এখন পড়া শুরু করে দেব। চলো, ঠিক আছে, হ্যাঁ শুরু করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মনোযোগের সাথে দেখবা, লেকচারে যা কিছু পড়াবো, যেই কয়টা ম্যাথ করাবো এই কয়টা ম্যাথই খুব ভালো মতন প্র্যাকটিস করবা। আর চেষ্টা করবা এই লেকচারের ম্যাথগুলোকে অন্তত পক্ষে 8 থেকে 10 বার হাতে লিখে প্র্যাকটিস করার জন্য। কোয়েশ্চেন না তুললেও হবে, রাফ প্র্যাকটিস করিও। আর এখন যেহেতু ক্লাস করছো, এখন নোট করো, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মাহির আসিফ, শুরু করছি বহুপদী অধ্যায়ের লেকচার 1। আচ্ছা, প্রথম যে টপিকটা, তোমাকে ওরা একটা রাশি দিয়ে দিবে কোয়েশ্চেনে একটা রাশি দিয়ে বলবে এই রাশিটা কি বহুপদী কি না, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, তো এই টপিকটা আমরা এখন পড়বো যে রাশিগুলো বহুপদী কি না। হেডলাইন দাও, রাশিগুলো বহুপদী কি না। হেডলাইন দাও, রাশিগুলো বহুপদী কি না। তো খেয়াল করো, কোনো একটা রাশি, যেমন এই রাশিটা বা এই রাশিটা বা এই রাশিটা, এটা বহুপদী হবে কি হবে না, এটা বোঝার জন্য 2টা পয়েন্ট খেয়াল করতে হবে। একটা রাশি বহুপদী কিনা কেমনে চিনবা, সেটা হচ্ছে 2টা পয়েন্টের মাধ্যমে আমরা চিনব। কীরকম পয়েন্ট? প্রথম পয়েন্টটা হচ্ছে প্রত্যেকটা পদেই এক্স এর পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা আসতে হবে। 2টা পয়েন্ট, এক্স এর পাওয়ার কি হইতে হবে? ধনাত্মক হইতে হবে এবং পূর্ণ সংখ্যা হইতে হবে। ধনাত্মক মানে কি? যে নেগেটিভ হওয়া যাবে না। আর পূর্ণ সংখ্যা মানে কি? মানে হচ্ছে ভগ্নাংশ হবে না। অর্থাৎ এই যে তুমি দেখতে পাচ্ছ একটা রাশি, এখানে পদ কয়টা? 2টা। প্রত্যেকটা পদের মধ্যেই এক্স এর যে পাওয়ার, যেমন এই পদের মধ্যে এক্স এর পাওয়ার 2, এই পদের মধ্যে এক্স এর পাওয়ার 1, এই যে এক্স এর পাওয়ারগুলা, সেগুলা নেগেটিভ হওয়া যাবে না এবং ভগ্নাংশও হওয়া যাবে না, বুঝছো। এইটা হচ্ছে একটা পয়েন্ট। তাইলে এই জিনিসটাকে আমরা বহুপদী বলতে পারবো, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাশির মধ্যে কোনো ইকুয়াল চিহ্ন থাকা যাবে না, রাশির মধ্যে কোনো সমান চিহ্ন থাকা যাবে না। এই 2টা ক্রাইটেরিয়া যদি কোনো রাশি ফলো করে, সেই ক্ষেত্রে ওইটাকে আমরা বহুপদী বলবো, বুঝছো। এই 2টা মেনে চললে তাইলে ওইটা বহুপদী। বিষয়টা ক্লিয়ার? আমি এক্সাম্পল দেখাবো এখন, অনেক এক্সাম্পল দেখাবো। আসো একটা একটা করে শুরু করি। আগে প্রথমে ওরা একটা রাশি দিল, রাশির মধ্যে পদ কয়টা? 2টা। এই পদের মধ্যে এক্স এর পাওয়ার কত? 2। এই পদে এক্স এর পাওয়ার কত? 1। তাহলে এই এক্স এর পাওয়ারগুলো কি ধনাত্মক? হ্যাঁ, একটা 2 একটা 1, দুইটাই পজিটিভ, নেগেটিভ কোনো পাওয়ার নাই। আচ্ছা, দ্বিতীয়ত সবাই কি পূর্ণ সংখ্যা? এটা 2 এটা 1, দুইটাই পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ না। সেক্ষেত্রে আচ্ছা, প্রথম ক্রাইটেরিয়াটা ম্যাচ করলো। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? যে কোনো ইকুয়াল চিহ্ন থাকা যাবে না। দেখো তো এখানে কোনো ইকুয়াল চিহ্ন আছে? নাই। তাহলে এই যে রাশিটা, এই রাশিটা আমার 2টা ক্রাইটেরিয়াই মেনে চললো।
তাহলে এই রাশিটাকে আমরা তখন বহুপদী বলতে পারবো। তাহলে ইয়েস, এটা বহুপদী। কেন বহুপদী? কারণ এই পদের পাওয়ার ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, এই পদের পাওয়ার ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, এবং এখানে কোনো ইকুয়াল জিনিস নাই, ইকুয়াল নাই। ঠিক আছে, ক্লিয়ার সবার? ওকে, দ্বিতীয় রাশির দিকে আসো। এইখানে দেখো এক্স এর পাওয়ার 1 আর এখানে এক্স নাই, তাহলে এক্স এর পাওয়ার কত? 0। ঠিক, এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1, এখানে এক্স নাই মানে কত? এক্স এর পাওয়ার 0। তাহলে এই যে এক্স এর পাওয়ার 1, এই যে এক্স এর পাওয়ার 0, এগুলো কি ধনাত্মক? ইয়েস। এগুলো কি পূর্ণ সংখ্যা? ইয়েস। তাহলে প্রথম ক্রাইটেরিয়া আমার ম্যাচ করে, কিন্তু দ্বিতীয় ক্রাইটেরিয়া যেটা ইকুয়াল চিহ্ন থাকা যাবে না, দেখো তো এটা ম্যাচ করে কিনা। এটা কিন্তু ম্যাচ করে না, এখানে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে এটাকে আমরা কোনো বহুপদী বলতে পারবো না, তাহলে এটা বহুপদী হবে না। ঠিক, আচ্ছা এখন দেখো, এইখানে এই কোয়েশ্চেনটাতে দেখো, এটাও একটা রাশি, এইখানে এক্স এর পাওয়ার কত? 7। এখানে এক্স এর পাওয়ার কত? এক্স এর উপরে যেহেতু রুট আছে, তাহলে এক্স এর পাওয়ার আমরা বুঝবো হাফ। এক্স এর রুট হলে আমরা ওটাকে বলি এক্স এর পাওয়ার হাফ। এক্স এর উপর যদি কিউবিক রুট থাকে আমরা ওটাকে বলি এক্স টু দি পাওয়ার 1/3, এরকম আর কি, বুঝছো? তাহলে এখানে এক্স এর উপরে রুট আছে, এক্স এর পাওয়ার কত? হাফ। আর এখানে এক্স নাই, তাইলে এক্স এর পাওয়ার কত? 0। আচ্ছা, তাহলে দেখো তো এক্স এর পাওয়ারগুলা কি ধনাত্মক? ইয়েস, প্রত্যেকটাই ধনাত্মক। এক্স এর পাওয়ারগুলা কি পূর্ণ সংখ্যা? এইটা পূর্ণ সংখ্যা, এইটা পূর্ণ সংখ্যা, বাট ও একটা ভগ্নাংশ। তাহলে যেহেতু এই পদটা, এই সিস্টেমটা মেনটেন করে নাই, ক্রাইটেরিয়াটা মেনটেন করে নাই, তাহলে এই পুরো রাশিটা বাদ হয়ে যাবে, এটা বহুপদী হবে না, এটা বহুপদী হবে না। সবাই কি ক্লিয়ার? দেখো তো সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা সামনে আগায় যাব। এবার বহুপদী কিনা চেকিং এর মধ্যে আমরা যেই পড়াশোনাটা করব সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রাশি দেয় মাঝে মধ্যে। অর্থাৎ তোমাকে ডিরেক্টলি এক্স এর এরকম রাশি না দিয়ে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে এমন রাশি দিয়ে রাখে। তোমাদের যেটা করতে হয়, এগুলো কাটাকাটি করে এক্স এর রাশি আনতে হয়, এরপরে চেক করতে হবে সেটা বহুপদী হবে কি হবে না। তাইলে আমার স্টেপ 1 হচ্ছে যে এই সাইন, কোসেক ইনভার্স এগুলো কাটাকাটি করা, এই যে কস সাইন ইনভার্স, টু সাইন ইনভার্স এগুলো কাটাকাটি করা, কস টু কস ইনভার্স এগুলো কাটাকাটি করা করে ত্রিকোণমিতিক এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে সরাইতে হবে। সরানো শেষ হয়ে গেলে তখন আমরা সামনে আগাবো, বুঝছো? তখন আমরা এক্স এর রাশি পাবো, সেটা দিয়ে আমরা চেকিং করব। তাহলে কথা হচ্ছে ভাইয়া এগুলো কাটাকাটি কেমনে করতে হয়, টেকনিকটা কি, সেই টেকনিকটা এখন তোমাদেরকে আমি শেখাই দেব। ওকে, তো প্রথমত আমার সাথে সাথে লিখো, সূত্রগুলো লিখো। 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার অর্ধেক কোণ, এটা একটা সূত্র। তারপর 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার অর্ধেক কোণ, দুইটা সূত্র। খেয়াল করো, আমি আগে এইটার দিকে যাব, এই অঙ্কটার দিকে যাব। দেখো এইখানে কজের ভিতরে কি আছে? 2 ইনটু একটা অ্যাঙ্গেল, সাইন ইনভার্স, কজ ইনভার্স এগুলো অ্যাকচুয়ালি থিটাকে মিন করে, বুঝছো? তাহলে আমি যদি এটা একটু সহজ করে লিখি তোমাদের জন্য, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে না। 1 প্লাস কস 2 থিটা, এটার মানটা হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা, 2 থিটা এটার মানটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন একটু মনোযোগ দিও, একটুখানি মনোযোগ দিও। খেয়াল করো এখানে কি আছে? কস 2, এটাকে মনে করো একটা থিটা কোণ। আমরা জানি সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্স এগুলো কি? এগুলো হচ্ছে কোণ থিটা, এগুলো কোণ মিন করে। তাহলে এখানে কি আছে? কস 2 থিটা এরকম আছে। ওকে, তো এখন আমি যদি চাই যে আমি এটার সাথে এটা কাটাকাটি করাবো, সেক্ষেত্রে কি এই 2 একটা বাধা না? 2কে সরাইতে হবে। তো আমার এখন কাজ যেটা, যে এই যে আমার কাছে কস 2 থিটা আছে, সেটাকে কোনোভাবে যদি আমি সাইন থিটা বানায় ফেলতে পারতাম, তাইলে এই যে এই সাইন আর এই সাইন ইনভার্স কাটাকাটি যেত। ভাই একটু দেখান, অঙ্কটা করে একটু দেখান, আসো দেখাই। আমি জানি বুঝতে কষ্ট হচ্ছে, আমি দেখাই তাহলে ক্লিয়ার লাগবে।
মনে করো এইখান থেকে আমি যদি বলি যে আমার cos 2 থিটা এটার ভ্যালুটা কত, কত হবে বলো তো? 1 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা না? এই cos 2 থিটাকে ডান দিকে পাঠাইলাম আর এই 2 আচ্ছা বিয়োগ হবে, বিয়োগ 2 সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে না? এই cos 2 থিটাকে ডান দিকে, 2 সাইন স্কোয়ারকে বাম দিকে, এটা হয়ে যায়। তো দেখো cos 2 থিটাকে চাইলেই আমি সাইন স্কোয়ার থিটা বানিয়ে ফেলতে পারি। যেমন এখানে cos 2 থিটা, cos 2 থিটা এটাকে চাইলে আমি বানাইতে পারবো 2 সাইন স্কোয়ার থিটা। কিরকম? আমি এটার বদলে লিখবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার, এই যে এইটাকে সাইন ইনভার্স এক্স কে আমি থিটা মনে করছি, সাইন ইনভার্স এক্স। ঠিক, আমি এটাকে মনে মনে থিটা চিন্তা করেছি। তাহলে cos 2 থিটার মান হয় হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক, এখন দেখো একটু খেয়াল করো, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন ইনভার্স এক্স, এখানে একটা স্কোয়ার হবে, তাই তো? সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন থিটা হোল স্কোয়ার, তাই তো? সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন থিটা হোল স্কোয়ার না? ওই জন্য আমি সাইন স্কোয়ার সাইন ইনভার্স এক্স এটার বদলে লিখলাম সাইন থিটা হোল স্কোয়ার। বুঝছো? আচ্ছা, এখন দেখো সাইনের সামনে যদি সাইন ইনভার্স চলে আসে সেটা কি কাটাকাটি যাবে না? কাটাকাটি যাবে, তাহলে থাকবে এক্স স্কোয়ার। এই যে এই দুইটা কাটাকাটি গেলে এক্স থাকবে, সেটার উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার। বুঝছো? তাহলে দেখো আমি এমনি করে এই cos অফ 2 সাইন ইনভার্স এক্স কে বানায় ফেললাম 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। ওকে, এখানে দেখো কোনো ত্রিকোণমিতিক বা বিপরীত ত্রিকোণমিতিক রাশি নেই, এই জায়গাতে কোনো ত্রিকোণমিতিক বা বিপরীত ত্রিকোণমিতিক রাশি নেই। দেখা যাচ্ছে? ক্লিয়ার? ওকে, কোনোটাই নাই এখানে, কোনোটাই নাই। বুঝছো? তো সেই ক্ষেত্রে আমার জন্য কিন্তু খুবই সহজ, খুবই সহজ হয়ে যাবে এখন। তো আমি তখন এই জিনিসটা দিয়ে চেক করব যেটা বহুপদী কিনা। কি কি চেক করতে হবে? এক্স এর পাওয়ার দেখব, এইখানে এক্স এর পাওয়ার হচ্ছে 0, এখানে এক্স এর পাওয়ার 2, তাহলে দুইটাই ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। তারপরে এইখানে এইটা তো, এইটার ইকুয়ালটা তো হচ্ছে এটার ইকুয়াল বুঝাইছি, বাট মানে ইন্ডিভিজুয়াল এই জিনিসটার মধ্যে, এটার মধ্যে তো আর কোনো ইকুয়াল চিহ্ন নেই, তাই না? তাহলে এটা হচ্ছে একটা বহুপদী। ইয়েস, এটা বহুপদী। তার মানে এই জিনিসটা আসলে একটা বহুপদীকে মিন করছে। সবাই কি ক্লিয়ার নাকি দেখো তো? সবাই কি ক্লিয়ার এটা যে বুঝাইলাম? ওকে, তাহলে বিষয়টা কি হইলো যে আমরা যদি cos 2 থিটা এরকম কোনো রাশি পাই, সেক্ষেত্রে আমরা cos 2 থিটাকে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বানাবো। কেন আমি, আচ্ছা এটা কথা বলি, আমি তো চাইলে cos 2 থিটাকে ধরে, আমি চাইলে cos 2 থিটাকে ধরে 2 cos স্কোয়ার থিটা বিয়োগ 1ও বানাইতে পারতাম। আমি তো চাইলে cos 2 থিটাকে এটাও বানাইতে পারতাম। তাহলে এইটাই কেন বানাইলাম? কারণটা হচ্ছে ভিতরের যে কোণটা থিটাটা সেটা সাইন ইনভার্সে ছিল। তাহলে এই সাইন ইনভার্সকে কাটা দেওয়ার জন্য আমার সামনে একটা সাইন অনুপাতই আসতে হবে। এই জন্য আমি cos 2 থিটা থেকে সাইন থিটাই বানাইলাম, কারণ এই সূত্রের মাধ্যমে cos 2 থিটাকে সাইন থিটা বানানো যায়। বুঝছো? যেমন এইটার দিকে তাকায় দেখো, এইখানে আমার থিটাটা হচ্ছে cos ইনভার্স, তাহলে এই থিটাকে কাটতে চাইলে আমাদের এটার সামনে একটা cos থাকা লাগবে, তাহলে cos ইনভার্স হয়ে কাটাকাটি যাবে। অর্থাৎ এখানে যে আছে cos 2 থিটা, এই cos 2 থিটা থেকে আমাকে একটা cos থিটা বানাইতে হবে, কোণটাকে অর্ধেক করে ফেলতে হবে, এই দুইকে সরাই ফেলতে হবে। ঠিক, সেজন্য আমরা এই সূত্র ইউজ করব, কারণ এখানে cos 2 থিটা সিম্পল একটা cos থিটাতে পরিণত হয়ে যায়। এখানে দেখো cos 2 থিটা আছে, এই দুইটা সরে গেল, তাই না? তাহলে আমি cos 2 থিটা থেকে cos থিটা বানানোর জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। একটা এক্সাম্পল দেখাই এই অঙ্কের মধ্যে। লাইক তুমি জানো cos 2 থিটাকে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? cos 2 থিটা আছে, কি লিখবো? 2 cos স্কয়ার থিটা বলতে কি এটাকে বোঝাচ্ছে, থিটা মাইনাস 1। তাহলে দেখো 2 এই পুরো হোল স্কয়ারটা আমি বাইরে দিলাম, cos ইনভার্স x মাইনাস 1। ঠিক, এখন দেখো খুব সহজে এই দুইটা কেটে যাবে, 2x স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে।
বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমার সিস্টেমটা কি আসলে? সিস্টেমটা হচ্ছে যে তুমি ভিতরে যেই ইনভার্সটা পাবা, লাইক কজ ইনভার্স পাইলা অথবা সাইন ইনভার্স পাইলা, যেটাই পাচ্ছ, কোন যেটা পাচ্ছ, সাইন ইনভার্স অথবা কজ ইনভার্স, তোমার টার্গেট থাকবে বাইরের কজটাকেও সেই কোণ বানানো। লাইক ভিতরে সাইন ইনভার্স আছে, তোমার কাজ থাকবে এই কজকে কজ ইনভার্স সাইন ইনভার্স সাইন বানানো, এই কজকে সাইন থিটা বানানো, সাইন বানানো। তাইলে এটাকে যদি তুমি সাইন বানাইতে পারো, সেই সাইন আর সাইন ইনভার্সে দেখো কাটাকাটি যায়। আবার এটার ভিতরে আছে কি কজ ইনভার্স, তাহলে এই কজটাকে কজই রাখবো যাতে করে এই কজ আর এই কজ ইনভার্স কাটাকাটি যায়, একটা বিষয়। দ্বিতীয়ত, এই যে সামনের দুই, এই দুইকে সরাইতে হবে, কস টু থিটা এর টু সরাইতে হবে, কস টু থিটা এর টুটাকে সরাইতে হবে। এই জন্য টেকনিক ছিল দুইটা, একটা হচ্ছে যে উত্তরে কস চলে আসবে, একটা হচ্ছে উত্তরে সাইন চলে আসবে। তাহলে কস টু থিটা টু সরাবো, দুইটা টেকনিক, একটা উত্তরে কজ আসবে, একটা উত্তরে সাইন আসবে। আমি দেখতে পাচ্ছি কজ ইনভার্স আছে, তাহলে উত্তরে কজ আসলে কাটাকাটি করা ইজি। আমি এখানে দেখতে পাচ্ছি সাইন ইনভার্স আছে, তাহলে উত্তরে সাইন আসলে কাটাকাটি করা ইজি। এমনি করে আমরা আগাবো, বুঝছো? তাহলে আমি পুরো বিষয়টা আরেকবার সহজে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে তোমার সামনে কস টু থিটা থাকবে, তো সেক্ষেত্রে থিটা তুমি চেক করবা যে এই থিটা আসলে কোনটা, সাইন ইনভার্সের থিটা নাকি কজ ইনভার্সের থিটা। যদি এই থিটা কজ ইনভার্সের থাকে, তাহলে এই কস টু থিটাকে জাস্ট কস থিটা বানাইতে হবে এই সূত্রের মাধ্যমে। আচ্ছা, যদি থিটা আমার সাইন ইনভার্সে থাকে, তাহলে এই কস টু থিটাকে আমি সাইন থিটা বানিয়ে ফেলবো এই সূত্রের মাধ্যমে। বানানোর পরে অটোমেটিক কাটাকাটি করলে উত্তর মিলে যাবে। বিষয়টা ক্লিয়ার হইলো সবার? দেখো তো ক্লিয়ার হইলো নাকি সবার? ঠিক আছে। আর এই যে তোমাদের রেজাল্টগুলো দেখে আমার নিজের একটু খারাপ লাগছে আসলে। তোমরা অনেক টেনশনে আছো, আমি এটা জানি, অনেক টেনশনে আছো, অনেক টেনশনে। এই মোমেন্টে তোমাদের আসলে মাথায় পড়াগুলো ঢুকবে কি না? মাত্র গতকাল দিল রেজাল্টটা। যাক, আগায় যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এইটাকে কেমনে হ্যান্ডেল করা যায় সেটা শিখবো। এটার জন্য আমরা তিনটা সূত্র শিখব। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, লিখে রাখো এটা, কোসেক ইনভার্স 1/x, বেসিক সূত্র। tan ইনভার্স এক্স ইকুয়াল টু cot ইনভার্স 1/x, cos ইনভার্স x ইকুয়াল টু sec ইনভার্স 1/x। অর্থাৎ তুমি ত্রিকোণমিতির যে বেসিক জিনিসগুলো পড়তা, যেমন সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা, সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা, এই যে সূত্রগুলো ছিল সেগুলোরই ইনভার্স ভার্সনটা হচ্ছে এটা। লাইক সাইন ইনভার্সের মধ্যে যদি এক্স থাকে, তাহলে ইকুয়াল চিহ্ন করলে মানে একই বানাইতে গেলে কোসেক ইনভার্সের ভিতরে বসাইতে হবে 1/x। ট্যান ইনভার্সের মধ্যে যদি এক্স থাকে, ইকুয়াল রাখতে চাইলে কট ইনভার্সের মধ্যে রাখতে হবে 1/x। কজ ইনভার্সের মধ্যে যদি এক্স থাকে, ইকুয়াল রাখতে চাইলে সেক ইনভার্সের মধ্যে থাকবে 1/x। কারণটা কি? কারণটা হচ্ছে সাইন ইনভার্সের ভিতরে যে এক্স, এই এক্স অ্যাকচুয়ালি একটা সাইন থিটাকে মিন করে। সাইন ইনভার্সের ভিতরে যে থাকবে সে অ্যাকচুয়ালি সাইন থিটা। এখানে কোসেক ইনভার্সের ভিতরে যে থাকবে সে হচ্ছে কোসেক থিটা। তাহলে আমি যদি বলি যে সাইন থিটা ইকুয়াল টু কোসেক থিটা কেমনে লিখতে হয়, তাহলে বলবা যে এটা যদি সাইন থিটা হয় আর এটা যদি কোসেক থিটা হয়, তাহলে কোসেক এক্স হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে কোসেক বানাইতে হলে কি করতে হবে? 1/sin দিতে হবে, এজন্য 1/x দিলাম। আরেকবার বলি, সাইন ইনভার্সের ভিতরে থাকবে সবসময় সাইন থিটা, কোসেক ইনভার্সের ভিতরে সবসময় কে থাকবে? কোসেক থিটা। এখন তোমাকে যদি বলি যে সাইন ইনভার্সের ভিতরে এই যে এক্স আছে, এই এক্সটা কি? তুমি বলবো ভাই সাইন থিটা, ঠিক? তাহলে কোসেক ইনভার্সের ভিতরে কে থাকবে? কোসেক থিটা থাকবে। তাহলে কোসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করা, তো কি লিখবা? কোসেক থিটা ইকুয়াল টু কি লিখবা? 1/sin থিটা না, বা 1/x লিখবা না, ওই জন্য লিখলাম 1/x। তাহলে এই বিষয়টা আমি আরো একবার বলবো। সাইন থিটার ভিতরে কে থাকে? সাইন থিটা থাকে। তাহলে এখানে এক্স এর মান কত? সাইন থিটা। ওকে, একটু ক্লিয়ার? এক্স এর মান কত? সাইন থিটা। আচ্ছা, কোসেক ইনভার্সের ভিতরে কে থাকবে? কোসেক থিটা থাকবে। এক্স যদি সাইন থিটা হয়, তাহলে কোসেক থিটা কত? 1/x না? এই যে আমি আবার বলবো,
সাইন ইনভার্সের ভিতরে কে থাকবে? সাইন থিটা। তাহলে কোসেক ইনভার্সের ভিতরে কে থাকবে? কোসেক থিটা। আচ্ছা, এখানে এক্স এর মান কত? তাহলে যেহেতু সাইন ইনভার্সের মধ্যে আছে তাহলে সাইন থিটা। তাহলে এখানে কোসেক ইনভার্সের ভিতরে কে বসবে? কস থিটা, কোসেক থিটা বসবে। এক্স যদি সাইন থিটা হয় তাহলে কোসেক থিটা কত? 1/sin, মানে 1/x। ওই জন্য এখানে 1/x বসলো। এটা হচ্ছে মেইন কারণটা। ক্লিয়ার? সেম কারণে ট্যান ইনভার্সের মধ্যে থাকবে ট্যান থিটা, তাহলে এক্স হচ্ছে ট্যান থিটা। তাহলে কট ইনভার্সের মধ্যে কট থিটা থাকতে হবে, এই জন্য 1/tan লিখে দিলাম, মানে 1/x। সেম গোস ফর এটা। বিষয়টা ক্লিয়ার হইলো? সূত্র এখন থেকে মনে থাকবে, তোমরা মুখস্থ পারো এটা আমি জানি, বাট ভিতর থেকে তো অনুভব করারও একটা বিষয় আছে। আচ্ছা, এখন এবার এই অঙ্কটা দেখো। সাইনের ভিতরে আছে কোসেক ইনভার্স সামথিং, কোসেক ইনভার্স সামথিং। তো এটা কেমনে কাটাকাটি করবা? তো আমরা জানি সাইনের সামনে যদি সাইন ইনভার্স থাকে তাহলে কাটাকাটি করাটা ইজিয়ার। তো সেক্ষেত্রে আমি সাইনটাকে নর্মাল রাখবো, এইটাকে বানায় দিব সাইন ইনভার্স। তাহলে ভালো করে দেখো, এইখানে আছে কি? কোসেক ইনভার্স। তাহলে সামনে যে বসে আছে, এই যে সামনে যে বসে আছে সে কি? সে একটা কোসেক থিটা না? আমরা জানি যে কোনো ইনভার্সের ভিতরে যে বসবে সে হচ্ছে সোজা ফাংশনটা। তাহলে কোসেক ইনভার্সের ভিতরে বসবে কোসেকের সোজা ফাংশনটা, মানে কোসেক থিটা। তাহলে এক্স স্কোয়ার মানে কি? কোসেক থিটা। একটু তো ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখন আমাকে বলো সাইন ইনভার্সের ভিতরে কে বসবে? সাইন থিটা। কোসেক থিটা যদি এক্স স্কোয়ার হয় তাহলে সাইন থিটা কত? 1/x স্কোয়ার। ওই জন্য আমরা এখানে লিখবো, সাইন থিটা লেখার জন্য লিখবো 1/x স্কোয়ার। এটা হচ্ছে ফিল করা বিষয়টাকে। আর এমনি মুখস্থ তো লিখতেই পারো, কোসেক ইনভার্সের বদলে সাইন ইনভার্স আসলে জিনিসটা উল্টায় যাবে, এটা তো সহজ। বাট কেন উল্টাইলো এটা জেনে রাখো আর কি, পরে কাজে লাগবে। আচ্ছা, এখন এদিকে দেখাও, এই দুইটা কাটাকাটি গেল, কাটাকাটি গেলে জিনিসটা হচ্ছে 1/x স্কোয়ার, অর্থাৎ মানটা হবে x⁻²। এইখানে একটাই পদ, যেই পদের মধ্যে এক্স এর পাওয়ারটা হচ্ছে নেগেটিভ। আমরা জানি এক্স এর পাওয়ার নেগেটিভ হয়ে গেলে সেটা আর বহুপদী হয় না, তাইলে এই জিনিসটা আর বহুপদী হবে না। দেখো তো এই তিনটার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমি এক একটা জিনিস, একটা টপিক মানে 4-5 বার করে বললাম ইচ্ছা করে, যাতে করে কারো সমস্যা না হয়। ভাইয়া ড্যাফোডিলের সিএসসি কেমন হবে? ভাই খুবই ভালো হবে, খুবই ভালো। ড্যাফোডিলের সিএসসি, ব্র্যাকের সিএসসি, নর্থ সাউথের সিএসসি, এগুলো খুবই ভালো, খুব মানে প্রচণ্ড ভালো আর কি। ড্যাফোডিলের সিএসসি আসলে খুব ভালো। আমি দেখেছি, আমি ড্যাফোডিলের সিএসসি স্টুডেন্টের সাথে ক্লাসও করেছি, এবং মানে ওদের সাথে আমি কাজ করেও দেখেছি, ওরা জানে ভালো। আমি ওই হিসাবে বললাম, আমি পড়ে দেখি নাই, বাট আমার ফ্রেন্ড আছে ড্যাফোডিলের সিএসসির, জুনিয়র ফ্রেন্ড বাট আছে, আমি ওদের সাথে কাজ করে দেখেছি, ওরা ভালো ভালো জানে। আঞ্জুম নাফিসা বলেছো একটা টাইপে এত টাইম নিলে তো চ্যাপ্টার শেষ করতে অনেক টাইম লেগে যাবে। লাগুক অনেক টাইম, আমরা এই চ্যাপ্টার শেষ করব বুধবার দিন, বুঝছো? অনেক টাইম লাগুক। রেজাল্ট তোমরা যেগুলো যেগুলো করো, আমি 3-4 বার না বললে বলবোটা কি? কিন্তু রেজাল্ট দেখে এই অবস্থা আমার, আমি এই জন্য 3 বার করে বলছি রেজাল্টের অবস্থা দেখে আমি কি করবো? অনেকক্ষণ লেগে যাবে। আসছে, এখানে যা কিছু লেখা আছে এগুলো তুলো, এটা তুলো, এগুলো লেখাও তুলো। আজানের ব্রেক 2 মিনিট। আজানের ব্রেক, এর মধ্যে সবাই তুলো।
লা ইলাহা ইল্লাল্লাহ। আসো, যে আপুর নাকি অনেক সময় লেগে যাচ্ছিল, তোমার কি অবস্থা এখন? একটু বড় হার্ট ফেল করবে, বলবে এটা আমার হইলোটা কি। আসো, সবাই খুব সিরিয়াসনেস সাথে আসো। কি বললাম এটা, যাই হোক, মানে সবাই খুব সিরিয়াসনেস নিয়ে আসো। এখন এদিকে তাকাও, লিখা তো হয়েছে এগুলো এর মধ্যে। এইখানে একটা কি দেওয়া, বহুপদী দেওয়া। পদ কয়টা? এই একটা, দুইটা, তিনটা, চারটা, মোটমাট চারটা পদ। আমরা এখন দেখব বহুপদীর বৈশিষ্ট্য। কি দেখব? বহুপদীর বৈশিষ্ট্য। উপরে হেডলাইন দাও, দিয়ে লিখো বহুপদীর বৈশিষ্ট্য। উপরে হেডলাইন দিয়ে লিখো বহুপদীর বৈশিষ্ট্য। উপরে হেডলাইন দাও, দিয়ে লিখো বহুপদীর বৈশিষ্ট্য। ওকে, এখন খুব মনোযোগ দিয়ে শুনবা, যা যা কথা বলবো প্রত্যেকটা মাথায় ঢুকায় ফেলবা একদম। চারটা বৈশিষ্ট্য মোটমাট, এই চারটার থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বহুপদীর ঘাত। জিনিসটা অনেকটা এরকম, তোমাকে একটা গরু আয়না দেখাই দিলাম, বললাম এটা কি, এটা গরু। এখন গরু নিয়ে কি কোশ্চেন হতে পারে? গরুর হাত কয়টা, পা কয়টা, মাথা কয়টা, চোখ কয়টা, কান কয়টা, এগুলোই জিজ্ঞেস হতে পারে। লাইক গরুর দুইটা কান আছে, দুইটা শিং আছে, এরকম। সেম ভাবে ও মনে করে একটা গরু, ওর কি কি উপাদান আছে, কয়টা অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলো জিজ্ঞেস করে। যেমন বহুপদীর ঘাত, এটা মনে করো কানের মতো। মুখ্যপদ, এটা মনে করো মাথা কয়টা, এরকম আর কি। লাইক এখানে বলবে এই বহুপদীর ঘাত কত, তুমি এখান থেকে দেখে বলবা ঘাত কত। কি দেখতে হবে? বহুপদীর ঘাত বের করার জন্য আমরা দেখব এইখানে যত জায়গাতে চলক আছে, চলক মানে এক্স, এইখানে এক্স নাই মানে এক্স এর পাওয়ার 0, এখানে এক্স আছে, এখানে এক্স, এখানে এক্স, যতগুলো জায়গাতে চলক বা এক্স আছে, সবচেয়ে বড় পাওয়ার কোনটা? মানে ভাই, এই যে এখানে এক্স আছে না, এখানেও তো আছে, এখানেও আছে, এখানেও আছে, চারটা এক্স তো। এইটার পাওয়ার 0, এটার পাওয়ার 1, এটা 2, এটা 3, এর মধ্যে সবচেয়ে বড় পাওয়ার কোনটা? কোনটা পাওয়ার? সবচেয়ে বড় পাওয়ার কত? 3 না? এইটাকে বলা হবে বহুপদীর ঘাত। যতগুলো জায়গায় এক্স আছে, এই এক্স গুলোর মধ্যে সবচেয়ে বড় পাওয়ার কোনটা? সবচেয়ে বড় পাওয়ার কোনটা? কত হবে? তাহলে 3। তাহলে এই বহুপদীর ঘাত কত বলো? এই বহুপদীর ঘাত হচ্ছে 3। সহজ, ইজি। এমনি ইজি করে আমি এসএসসির ব্যাচকেও পড়াই না, এই এমনি ঘাত শেখাচ্ছে তোমাদের আল্লাহ। আসো, মুখ্য পদ, তোমাদের যে রেজাল্ট করেছো তোমরা, ওইটার ভয় আমি এখন এমনি করে পড়াচ্ছি। আসো, মুখ্য পদ। মুখ্য পদ মানে হচ্ছে এই যে এক গাঠি এক্স, এতগুলো এক্স এর মধ্যে যেই এক্স এর পাওয়ার সবচেয়ে বেশি, এই এক্স এর পাওয়ার কত? 0, এটা 1, এটা 2, এটা 3, তাহলে সবচেয়ে বেশি কোন এক্স এর মধ্যে? এই এক্স এ। এই যেই এক্স এর মধ্যে পাওয়ার সবচেয়ে বেশি, সেই পদটাকে বলা হবে মুখ্য পদ। তাহলে যেই পদে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা থাকে, সেটাকে বলা হবে মুখ্য পদ। মানে এই পুরোটা হচ্ছে মুখ্য পদ, 4x3 পুরোটা মিলে হইল মুখ্য পদ। পুরোটা মিলে হইল কি? মুখ্য পদ। ক্লিয়ার? একদম ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখব মুখ্য সহগ। মুখ্য সহগ হচ্ছে এই যে মুখ্য পদ লিখলা, এইটা, এই পদেই তো এক্স এর পাওয়ার সবচেয়ে বেশি ছিল, এই পদে এক্স এর সহগ কত? এটা হচ্ছে মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগটা কত? মুখ্য পদের যে সহগটা, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 4। আচ্ছা, এরপরে হচ্ছে গৌণপদ। গৌণপদ হইলো এই মুখ্য পদ বাদে বাদ বাকি সবাই হইলো গৌণপদ। এই যে ও ও ও ওরা সবাই গৌণপদ। ক্লিয়ার? ক্লিয়ার সবার? দেখো সবাই পারফেক্ট কিনা। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব, এরপরে এই টাইপের উপরে একটু অ্যাডভান্স কোশ্চেনের দিকে যাব। ওকে, খেয়াল করো, এটা একটা লম্বা বহুপদী দিয়েছে, দিয়ে বলল এই বহুপদীর ঘাত কত। ঘাত মানে, ঘাত মানে এক্স এর যত জায়গাতে পাওয়ার আছে সবচেয়ে বড় পাওয়ারটা কত। তাহলে এখানে এক্স এর সবচেয়ে বড় পাওয়ার 3, মানে এখানে এক্স এর পাওয়ার 3, এটা 2, এটা 4, এটা 1, এটা 0। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা বললাম? সবচেয়ে বড় বললাম 4। তাহলে এখানে এই বহুপদীর মধ্যে বহুপদীর ঘাত হচ্ছে 4, বহুপদীর ঘাতটা হলো 4। ক্লিয়ার সবাই? আচ্ছা, তোমাকে এটা একটা বহুপদী দেওয়া, বললো এই বহুপদীর ঘাত কত, এটা হচ্ছে কোয়েশ্চেন, বুঝছো? তাহলে খেয়াল করো, এখানে দেওয়া হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 2/x ব্র্যাকেট। বললো এই বহুপদীর ঘাত কত, কেমনে বের করবা? এই দুইটা এক্স গুণ করে এক্স স্কোয়ার, এটার সাথে এটা গুণ করে প্লাস 2, এক্স এক্স কাটা আর কি। তাহলে এটা হচ্ছে একটা বহুপদী। এই বহুপদীটার মধ্যে ঘাত কত হবে? মানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 2 না? অনলি 2।
ঘাত হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে এইটা দেখো তো দেখি, এটাও একটা বহুপদী। আমরা ঘাত বলতে কি বুঝেছিলাম? ঘাত ছিল চলকের সবচেয়ে বড় পাওয়ার। এখন এই যে বহুপদীটা আছে এটার মধ্যে চলক কয়টা খেয়াল করে দেখো, এখানে এক্সও আছে ওয়াইও আছে, তাহলে চলক দুইটাই, এক্স ওয়াই দুইজনই চলক। মনে করো আমি তোমাকে একটা পদ লিখলাম, বহুপদীর একটা পদ, 9x³ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x² ইন্টু এক্স প্লাস 2। মনে করো এটা একটা বহুপদী আমি লিখলাম। এখন আমি তোমাকে বললাম যে এই বহুপদীর ঘাত কত, তখন তুমি কি করবা? তখন তুমি বলবো যে এটা একটু ছোট করি আগে, 9 এটা x দিলাম, এখানে 3 + 2 মানে 5, এখানে 5 দিলাম, এখানে x পাওয়ার 2 + 1, আচ্ছা এখানে 2x 0। আচ্ছা, তারপরে তুমি তাকায় দেখবা যে এইখানে x এর পাওয়ার 0, এখানে 3, এখানে 5, তাহলে সবচেয়ে বড় পাওয়ার কোনটা? 5। তাহলে এই বহুপদীর ঘাত হচ্ছে 5। ঠিক, এই বহুপদীর ঘাত হচ্ছে 5। একটু সবাই একমত নাকি? এখন তাকায় দেখো, এইখানে আমরা যেরকম দেখলাম যে দুইটা চলক, একই চলক x বা দুই জায়গাতে লিখা, এইখানে x লিখা y লিখা এদেরকে আলাদা চলক মনে করবা না, মনে করবা একই। যদি একই হয় তাহলে গুণ করলে কি ঘাতগুলা যোগ হয়ে যায় না? ঠিক, তাহলে যদি ওদেরকে একই মনে করো তাহলে আমার ঘাতগুলা কি যোগ হবে না? যেমন যেমন এখানে 4 + 3 আসবে, ঘাতগুলা যেখানে 4 আছে 3 আছে যোগ হবে, এখানে 2 + 3 হবে, ঘাতগুলা যোগ হবে, এখানে অনলি 6, এখানে অনলি 1, এখানে অনলি 1, এখানে 0। ঠিক, তাহলে খেয়াল করে দেখো এটা একটা বহুপদী দেওয়া, এই বহুপদীর ঘাত কত, এটা হচ্ছে প্রশ্ন। সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এটা একাধিক চলক বিশিষ্ট বহুপদী। তখন চলকগুলোকে তুমি আলাদা মনে করবা না, বরঞ্চ মনে করবা একই। এক হইলে যেই কাজ করতা, আলাদা হইলেও সেম কাজ করবা। কি কাজ? চলকগুলার পাওয়ার যোগ করবা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পদের যেই চলকগুলো আছে সেগুলোর পাওয়ার যোগ করবা। যোগ করলে এই পদের মোটমাট চলকের পাওয়ার কত? আসলে 7। এই পদের মধ্যে চলকের মোটমাট পাওয়ার কত? 5। এগুলোর মধ্যে 6 1 1 0। ঠিক, তাহলে এই ক্ষেত্রে বহুপদীর ঘাত কোনটা হবে? সেটা হচ্ছে সর্বোচ্চ এক চলকের সবচেয়ে বড় পাওয়ার যেটা 7। তাহলে এই বহুপদীর ঘাত হচ্ছে 7। বিষয়টা বোঝা গেল? একাধিক চলক থাকলে ওই এক্স ওয়াই যদি জেডও থাকে ওগুলা সবার পাওয়ার নিয়ে যোগ করে দেবা। যোগ করলে টোটাল সমষ্টি যা হবে সেটা হচ্ছে ওই একটা পদের নিজস্ব পাওয়ার। এই পদের পাওয়ার হলো 7, এই পদের পাওয়ার হলো 5, এরকম এই পদের পাওয়ার টোটালটা মিলায়। বুঝছো বিষয়টা? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হইলা? আমি একটু স্লোলি যাচ্ছি ভাই, লিটারালি আমি ইচ্ছা করে স্লোলি যাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন? ওকে ওকে, এখন আসো এইবার এই কোশ্চেনটার দিকে তাকাও। এটা আসছে জাহাঙ্গীরনগর সালে 9-10 সালে। বললো এটা একটা বহুপদী, এই বহুপদীর ঘাত কত, পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার। সেক্ষেত্রে এইখানে এক্স এর পাওয়ার হচ্ছে 4, এইখানে এক্স এর পাওয়ার 5, এখানে 2, এখানে 1, এখানে 0। হাইয়েস্ট পাওয়ার কত? 5। এই জন্য বহুপদীর ঘাত হচ্ছে 5। তুলো তুলো তুলো, তাড়াতাড়ি তুলো। ভাইয়া আপনার ভার্সিটির ভিডিওটা তো পাচ্ছি না। বন্দি পাঠশালার যে পেজ আছে, পেজ, সেই পেজে যাবা, গেলে দেখবা দুপুর 2টায় আমি একটা ভিডিও দিয়েছি। পেজে এরকম স্ক্রল করবা, এমন এমন করলে তো হয়ে যায়। ভাইয়া নামাজের ব্রেক দিব? নামাজের ব্রেক আরেকটা অঙ্ক করে নামাজের ব্রেক দিব, 5 মিনিটের ব্রেক, বেশি না। আচ্ছা, ছোট অঙ্ক এই অঙ্কটা, এটা জাহাঙ্গীরনগরে আসছিল। তুলো। আচ্ছা, অঙ্কটার দিকে তাকাও একটু। তোমাকে একটা বহুপদী দেওয়া হইলো, বললো সমীকরণের ঘাত কত। বহুপদী সমীকরণ কিন্তু এটা। আচ্ছা, তো তুমি এখানে তাকায় দেখো, এখানে কোনো চলক নাই, তাহলে চলকের পাওয়ার হচ্ছে 0। এইখানে দুইটা চলক এক্স এবং ওয়াই, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 3, মানে মোট মাঠ মিলায় এখানে চলকের পাওয়ার 4। এইখানে চলকের পাওয়ার 6, এইখানে মোট মাঠ মিলায় চলকের পাওয়ার 7। তাইলে সবচেয়ে বড় পাওয়ার কোনটা? একই পদে বেশি পাওয়ার কোনটায়? এটাই না? কত পাওয়ার? 7। তাহলে উত্তরটা হচ্ছে 7। ঠিক আছে, 5 মিনিট নামাজের ব্রেক।
ওকে, নামাজ পড়ে আসো, 5 মিনিট। দাঁড়াও, অজু করতে তো টাইম লাগবে না, 4 মিনিট নামাজ আর 3 মিনিট অজু করবা, 7 মিনিট টোটাল। ওকে।
চলে এসেছি নাচ তো শেষ, এখন চলো আবার পড়াশোনা শুরু হবে। ওকে, এত কম টাইমে নামাজ শেষ হয় না? আরে ওটা তো জানি, আমি তো জানি এটা। এখানে যে নামাজের ব্রেক দিচ্ছি অধিকাংশ স্টুডেন্ট নামাজ পড়বে না, তো ওরা যাবে ঘুরতে, তো এই জন্য ইচ্ছা করে কম দিয়ে রেখেছি যাতে করে মানে নামাজ শেষ হলে তো টাইম মতন শেষ হয়ে যায়, নামাজ তো বেশিক্ষণ হয় না, বাট ঘোরা শুরু হলে তো ঘোরা থামে না। আমি যে নামাজ পড়তে তো গেলাম, নামাজ পড়ে আসতে আমার ততক্ষণ লাগে। এই তো, আসো আসো পড়ো আগেই। আচ্ছা, এখন আমরা একটা দামি জিনিসে যাব, সেটা হচ্ছে যে বহুপদী সামেশন আকারে দেওয়া থাকবে, এই সামেশন চিহ্নের মাধ্যমে। এইবার বলতে হবে বহুপদীর ঘাত কত, বুঝছো? আচ্ছা ভাই, এটা আসলে বিষয়টা কি, কিরকম ভাবে কাজ করছে তো দেখায় বলেন, দেখায় দেন, আসলে দেখায় দিই, ক্লিয়ার করে দেখায় দিই। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে সামেশন, সামেশন চিহ্ন আছে, নিচে দেওয়া কে এর মানটা 0, এই যে উপরে দেওয়া 3, আর ইনপুট হচ্ছে এ কে এক্স টু দি পাওয়ার কে। আচ্ছা, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এই যে সামেশন চিহ্নের নিচে দেওয়া কে ইকুয়াল টু 0, এটার মানেটা হচ্ছে কে এর ভ্যালু 0 দিয়ে স্টার্ট হবে, উপরে দেওয়া হচ্ছে 3, এটার মানে হচ্ছে 0 দিয়ে স্টার্ট হবে, মানে ফার্স্টে হবে 0, এরপরে হবে 1 2, এরকম করে করে 3-তে এসে থামবে, অর্থাৎ কে এর মান 0 থেকে 3 এক এক করে বাড়বে। তার মানে এই সামনের জিনিসটার মধ্যে প্রথমে কে এর মান 0 বসবে, এরপরে কে এর মান 1 বসবে, এরপরে কে এর মান বসবে 2, এরপরে 3 হয়ে থেমে যাবে। জিনিসটা তাহলে কিরকম হবে? হবে এরকম, এ ফার্স্টে 0 বসাবো কে দুটার মধ্যে, এ 0 এক্স টু দি পাওয়ার 0, তারপরে এ 1 এক্স টু দি পাওয়ার 1, এরপরে এ 2 এক্স টু দি পাওয়ার 2, এরপরে এ 3 এক্স টু দি পাওয়ার 3, 3-তে এসে থেমে গেল। তাহলে সিস্টেমটা কি হইল? কে এর মান আমি নিচেরটার থেকে শুরু করব, 0 থেকে শুরু করব, করে এক এক করে বাড়ায় বাড়ায় উপরেরটায় যায় থেমে যাব, তাহলে 3-এ গিয়ে থেমে গেলাম। তাহলে এমন এইগুলো হচ্ছে ওভারঅল, এটা হলো আমার বহুপদী। এই বহুপদীর বলেছে ওরা ঘাত কত, ঘাত কত মানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত। এখানে দেখতে পাচ্ছি এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, তাহলে এটার ঘাত হচ্ছে 3। আচ্ছা, তাহলে ভাইয়া আমি কি পরীক্ষার হলে বসে বসে এগুলো লিখবো? সময় লাগবে তো, কোনো শর্টকাট সিস্টেম আছে? সেটা হচ্ছে ইয়েস আছে। শর্টকাটটা কি? শর্টকাটটা হইলো যে বহুপদীর ঘাত বলতে কি বোঝাচ্ছে? এক্স এর হাইয়েস্ট পাওয়ার। তুমি ফার্স্টে ফোকাস করবা যে এখানে এক্স এর পাওয়ারটা কত, এক্স এর পাওয়ারটা হচ্ছে কে, এই কে হচ্ছে এক্স এর পাওয়ার, কে হচ্ছে পাওয়ার। তাহলে এই কে এর হাইয়েস্ট মান যা, এক্স গুলারও হাইয়েস্ট মান তা, এক্স এর পাওয়ার হচ্ছে এখানে কে, তাহলে এই কে এর সর্বোচ্চ মানটা যা হবে এক্স এর হাইয়েস্ট পাওয়ার তাই হবে। কত হবে সেটা? এখানে কে এর মান কত কত, 0 1 2 3, তাহলে হাইয়েস্ট পাওয়ার কত? 3, এই জন্য এটা 3 আসবে। বুঝা গেল? কে এর ম্যাক্সিমাম ভ্যালুটা 3। আচ্ছা, যদি মনে করো এই অঙ্কটা নিয়ে বলি আমি, এই অঙ্কের মধ্যে এক্স এর পাওয়ার কত আছে দেখো তো, 2k, এইখানে এক্স এর পাওয়ার 2k, তাহলে এই যে এখানে এক্স এর পাওয়ার যেহেতু 2k এর হাইয়েস্ট ভ্যালু, 2k এর হাইয়েস্ট ভ্যালু কত হবে? এখানে কে এর মানটা বসাবা, কে এর মান কত আছে? 3 থেকে 7, তাহলে হাইয়েস্ট মানটা কত? কে এর 7, তাহলে এই যে 2 ইন্টু 7 অর্থাৎ 14 আসবে। তাহলে এটাই হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ পাওয়ার। বিষয়টা কি বোঝা গেল? আমি আরো একবার বলি, এটাকে ভাঙলে তো অনেকগুলো এরকম পদ আসবে। আমাকে বলেছে বহুপদীর ঘাত কত, মানে যে কয়টা পদই আসবে তাদের মধ্যে এক্স এর পাওয়ার সবচেয়ে বড় কোনটা হবে। তাহলে এখানে তো এক্স এর পাওয়ার হচ্ছে 2k, এটাই বারবার বসবে, যেটার মধ্যে একটায় কে এর মান বসবে 3, আরেকটা 2k এর মধ্যে কে এর মান বসবে 4, আরেকটা 2k তে কে এর মান বসবে 5, এরকম করে করে 7 পর্যন্ত। তাহলে আমার দেখতে হবে এই 2k এটা সর্বোচ্চ কত হইতে পারে, তো 2k এর সর্বোচ্চ মানটা আমার দরকার। তো কথা হচ্ছে কে এর মান তো 3 থেকে 7, তাহলে সবচেয়ে বড় কোনটা? 7, তাহলে এই যে কে এর জায়গাতে সবচেয়ে বড় হিসাবে ভ্যালু হিসাবে 7 বসায় দিবা, তাহলে টোটাল মিলায় 14 হচ্ছে উত্তর। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, ঠিক সেম ভাবে এই অঙ্কটার দিকে তাকাও, তোমাকে বললো বহুপদীর ঘাত কত, মুখ্য পদ কত, মুখ্য সহগ কত। তাহলে এটাও আমরা বিস্তার না করে বের করতে পারবো। কেমনে? এইখানে দেখো তোমার এক্স এর হাইয়েস্ট পাওয়ার,
তাহলে এখানে এক্স এর পাওয়ার কত আছে, বা যে কোনো পদ আমি একটু ভাঙি, যে কোনো পদ, প্রত্যেকটা পদ কি কি পদ আছে, আছে এখানে ভ্যালু আছে 5k ইন্টু 2^3k -9 ইন্টু এক্স পাওয়ার 3k -9। এটাকে ভাঙলাম, পাওয়ারটাকে ভাঙলাম। এই সিচুয়েশনে এক্স এর পাওয়ার আসলে কত, মানে কমন পাওয়ারটা কত, এক্স এর পাওয়ারটা হচ্ছে 3k -9। এটা হচ্ছে বহুপদীর ঘাত, মানে র্যান্ডম পাওয়ার, যে কোনো পাওয়ার। এই পাওয়ারটা যেই পদের মধ্যে সবচেয়ে বেশি সেটাই হচ্ছে ঘাত, মানে এই 3k -9 এর সর্বোচ্চ মান যেটা, সেটা হচ্ছে ঘাত। তাহলে এখানে কে এর হাইয়েস্ট ভ্যালু দেখতে হবে কত, 3 থেকে 9 কে এর মানগুলো, তাহলে হাইয়েস্ট ভ্যালুটা কত, কে এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 9, তাহলে কে ম্যাক্স হচ্ছে 9। তাহলে 3k -9 এর হাইয়েস্ট ভ্যালুটা কত, 3 × 9 - 9, তাহলে কি 18 আসে না, ঠিক কিনা দেখো। এই জিনিসটা সবচেয়ে বড় মান লাগবে, তো এখানে কে এর মানটা চেঞ্জ হয়, একবার 3 একবার 4 করে করে 9 পর্যন্ত যায়। তাহলে আমি যদি 3k -9 এর সবচেয়ে বড় ভ্যালু পাইতে চাই, তাহলে এই কে এর মানটা আমার বাড়াইতে বাড়াইতে একদম 9 আয়না ঠেকাইতে হবে। তখন আমার টোটাল পাওয়ারটা হবে 3k -9 বা 3 × 9 - 9, অর্থাৎ 18। তাহলে এটা হচ্ছে আমার ঘাত, অর্থাৎ আমার ঘাত হবে হচ্ছে 18। একটা গেল। দ্বিতীয়ত মুখ্য পদ কত, মুখ্য পদ কত, মুখ্য পদ মানে কি টোটাল পদটাই লাগবে, বাট বড় আকারে লাগবে, সবচেয়ে বড় যেটা সেটা লাগবে। কেমনে পাবো, আমরা জানি এক্স এর মানে যেই পদের মধ্যে এক্স এর হাইয়েস্ট পাওয়ার থাকে সেই পদটা হচ্ছে মুখ্য পদ, ঠিক। তাহলে এই যে ঘাত এক্স এর পাওয়ার যে আসছে 18, এটা কে এর কত ভ্যালুর জন্য আসছে, 9 এর জন্য না। তাহলে এই জায়গাতে কে এর মান 9 বসাও, এখানে কে এর মান 9 বসাও। কারণ দেখো এইটাই কে এর মান 3 এর জন্য একটা পদ, 4 এর জন্য একটা, 5 এর জন্য একটা করে করে 9 এর জন্য একটা। তাহলে সবচেয়ে বড় পাওয়ার কোনটা, কে এর মান 9 এর জন্য ওটাই আসবে না। তাহলে সেটাই এক্স এর উপরে যেমন পাওয়ার যাবে, বাদ বাকি গুলাতেও তো কে এর মান বসবে, কত বসবে, কে এর মান বসবে 9। তাহলে 5 × 9 × 2^3k -9, অর্থাৎ 18 × x⁻18। তাইলে এটা হচ্ছে আমার মুখ্য পদ। এর মধ্যে মুখ্য সহগ কত, মুখ্য সহগটা হচ্ছে এই অংশটা। দেখো তো ক্লিয়ার হইলো কিনা বিষয়টা, একদম ক্লিয়ার কিনা, নিজের একবার কিছুক্ষণ চিন্তা করো অঙ্কটাকে। 3 আওয়ার ক্লাস ইনকামিং, হায় হায় আমি 4 ঘন্টা হিসাব করে আসছি, 3 ঘন্টা কোথেকে হইলো। সবাই কি ক্লিয়ার? ওকে, 18 হবে, আমি কি অন্য কিছু লিখলাম নাকি আবার? ওকে, ঠিক আছে, ভেরি গুড। মাত্র 3 ঘন্টা চিন্তা তোমাদের, আরে না ক্লাস এত বড় হবে না। আসো, এই অঙ্কটা চিটাগাং ইউনিভার্সিটিতে চলে আসছিল, হ্যাঁ, যে তুলো তুলো কোয়েশ্চেনটা তুলো। এফ অফ এক্স যদি এত হয় তাহলে এফ অফ এক্স একটা কি জিনিস, দ্বিঘাত বহুপদী, বহুপদী না সমীকরণ, একঘাত বহুপদী। তো খেয়াল করো এখানে এফ অফ এক্সটা আসলে কোন পদ, কোনটা, এফ অফ এক্স আসছিল কে এর মান 0 থেকে 1, তাহলে a0 x0 a1 x1, এইটা। তার মানে জিনিসটা কিরকম, a0 + a1x, এটা হচ্ছে আমার বহুপদীটা। এইখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত, 1, তাহলে এটা একটা একঘাত বহুপদী, এটা একটা একঘাত বহুপদী, একঘাত বহুপদী। কেন, এটা একটা বহুপদী ঠিক আছে, বাট এখানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, এই জন্য এটা একটা একঘাত বহুপদী। এইটা বলতে কোনটা, এইটা বলতে হচ্ছে, এইটা বলতে হচ্ছে কই জানি গেল, এইটা বলতে হচ্ছে তোমার এফ অফ এক্স, এই জিনিসটা এফ অফ এক্স, এই জিনিসটা বুঝছ? ক্লিয়ার সবাই? দেখো তো ক্লিয়ার কিনা।
ক্লিয়ার? ওকে, ভেরি গুড ভেরি গুড। আসো আসো আসো, এখন আমরা সামনে আগে যাব। এই অঙ্কটার দিকে দেখো, এই অঙ্কটা, এই অঙ্কটা খুব যত্নের সাথে শুনতে হবে। এই কোশ্চেনটা তুলে ফেলো আগে খাতায়, এই কোশ্চেনটা খাতায় তুলো, এই কোশ্চেনটা খাতায় তুলো। দ্রুত তুলবা, দ্রুত, যে তাড়াতাড়ি ক্লাস শেষ করতে চাইলে দ্রুত দ্রুত কোশ্চেন তুলতে হবে। তোমরা যদি কোয়েশ্চেন তোলার মধ্যে আমাকে সময় বরকত দাও, তাহলে আমি ক্লাস শেষ করার সময় সময় বরকত দিব, মানে তাড়াতাড়ি ক্লাস শেষ করবো, বুঝছো? কোয়েশ্চেন একটু তাড়াতাড়ি তুলবা, হইলেই সঙ্গে সঙ্গে বলবো ডান, একদম করে ফেলেছি এরকম বলবা, তাহলেই চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, সেই সেই ক্লিয়ার, ডান। আসো, বললো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের মূলগুলা কিরকম, অবাস্তব, মূলদ, অমূলদ, এরকম, এগুলো হচ্ছে কোয়েশ্চেন। এখন বলতে পারো ভাই মূলদ অমূলদ এগুলা ছোটবেলায় শুনেছি নাম, বাট ক্লিয়ার না। ক্লিয়ার না। আমি তোমাকে ক্লিয়ার করার জন্য, দেখো আমি তো খুবই আমজনতা মার্কা স্টুডেন্ট, আমি মানে কিছুই আমার মনে থাকে না, বন্ধু বান্ধবের নামও ভুলে যাই, ডাক দিয়ে জিজ্ঞেস করি দোস্তর নাম জানি কি, এরকম আর কি, আমার কিচ্ছু মনে থাকে না। এখন আমি এগুলো মনে রাখতাম কেমনে, খেয়াল করো। কখনো কি এরকম দেখেছো মানুষজন থাকে, এমনি বলা উচিত না, বাট মানে এমনি জাস্ট বলার জন্য বলছি, যাতে মনে পড়ে, তোমাদের শিক্ষার উদ্দেশ্যে বলছি। ওই যে সামনের দাঁত দুইটা বড় থাকে, আমার এরকম দুই একটা বন্ধুর ছিল, সামনের দাঁত দুইটা এরকম বড় ছিল, যে খরগোশের মতো আর কি। তখন ওদেরকে তোমরা কি বলো, মানে এরকম যদি কোনো মানুষের থাকে, আমার বন্ধুরা বলতো দাতাল, বুঝছো? দাতাল বলতো, মানে দাঁতওয়ালা আর কি, ওই জন্য বলতো দাতাল। আচ্ছা, তো খেয়াল করো, মূলদ অমূলদ এটা এমনি মনে রাখতে পারবা। সেটা হচ্ছে যে রুটের মধ্যে মনে করো আমি 9 দিলাম, রুটের মধ্যে দিলাম 9, এই সংখ্যাটাই কিন্তু রুট আছে। আরেকটা সংখ্যা লিখবো, রুটের মধ্যে দিব 5, এই সংখ্যাটার মধ্যেও রুট আছে, ঠিক আছে? তাহলে আমি দুইটা ভ্যালু দিলাম, দুইটার মধ্যেই রুট আছে। আচ্ছা, খেয়াল করো, এই যে রুটটা, এই রুটকে ও হজম করে ফেলতে পারে, মানে মানে এটা হয়ে যায় 3, কিন্তু এই রুটকে ও হজম কিছু করতে পারে না, ওটা রুট 5ই থেকে যায়, ওই রুটটাকে আর সরাইতে পারে না, বুঝছো? তো যে সংখ্যাটা নাকি রুটকে হজম করে ফেলতে পারবে, যেই সংখ্যাটার মধ্যে ফাইনাল উত্তরে গিয়ে কোনো রুট থাকে না, সেটাকে বলা হয় মূলদ, মানে মূল চিহ্নকে হজম করে ফেলতে পারে, মূল চিহ্ন আর থাকে না। আর যেই সংখ্যাটায় সবসময় রুটটা রয়ে যায়, এটাকে বলা হয় অমূলদ, অমূলদ। ক্লিয়ার? তার মানে কোনো একটা সংখ্যার ক্যালকুলেশনের পরে, সমস্ত রকমের ক্যালকুলেশনের পরেও যদি সংখ্যাটার মধ্যে একটা রুট রয়ে যায়, তাহলে ওটাকে বলবো অমূলদ, মানে মূল রুটকে হজম করতে পারে নাই, আটকে গেছে, দাতালের মতো। হ্যাঁ, আর যদি রুট আছে বাট একটু ক্যালকুলেশন করলে রুটটা সরে গেল, মানে রুটের ভিতরে পূর্ণবর্গ ছিল, এরকম সিচুয়েশনে ফাইনালি কোনো রুট থাকে না, এদেরকে বলা হয় মূলদ। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে চলো একটু ক্যালকুলেট করে দেখি, মূলগুলো লাগবে তো, একটু ক্যালকুলেট করে দেখি। x-1 উভয় পক্ষকে রুট করলে +-√2, কার কোনো দ্বিমত আছে? আচ্ছা, আমার লাগবে কি, x এর মানটা লাগবে, তাহলে x এর মানটা কত হয়? 1 +-√2 হবে। আমি আরো অনেক বিস্তর ক্যালকুলেশন করলেও এই রুট কি কোনোভাবে সরবে? সরবে না, রয়েই যাবে। সেই ক্ষেত্রে এই যে অবস্থাটা, সিচুয়েশনটা, এটাকে বলা হবে অমূলদ সংখ্যা। কেন? ও মূলকে আর হজম করতে পারে নাই, রয়েই গেছে, বুঝছো? মূলটাকে আর হজম করতে পারে নাই, অমূলদ, রয়েই গেছে মূলটা, তো এদেরকে বলা হবে অমূলদ। এমনি মনে রাখবা নামটাকে, বুঝছো? আমি এমনি মনে রাখতাম, আমার কোনোভাবেই মনে থাকতো না এই জিনিসটা, তখন আমি এই টেকনিক বের করে নিয়েছি, আমি বানিয়েছিলাম ছোটবেলায়। আচ্ছা, এরকম আরেকটা বেসিক সমীকরণ দিয়ে বললে এক্স এর মান কত, সিম্পল, তুমি এখান থেকে আগে হোল স্কয়ার করো,
তাহলে ধরো কি আসবে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 1 ইকুয়াল টু এক্স মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x, তারপরে এটা দিকে আসলে মাইনাস এক্স, তাহলে মাইনাস 5x, এই 1 এদিকে গেল তো 2, 2 আর 4 6 প্লাস 6। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এক্স এর মান 3,2। এই হলো বিষয়, ইজি অঙ্ক। জাস্ট একটু দেখে রাখলা যে আচ্ছা এমনি করে অঙ্কগুলো করা হয়। বুঝা গেল? ঠিক আছে, ঠিক আছে। রাহি সৌরভ বলছো ভাইয়া ব্রেকের পরে কয়টা স্লাইড গেছে বা এরকম। যারা নাকি একটু দেরি করে আসবা বা মনে হচ্ছে মাঝখানে চলে আসছো, সেক্ষেত্রে ক্লাসটার মধ্যে এরকম ক্লিক করবা, ক্লিক করলে দেখবা নিচে একটা কার্সর আছে লাল কালারের, ওটাকে ধরে পিছনে ব্যাক দিতে পারবা ক্লাস, তখন পিছন থেকে মাহির ভাই অঙ্ক করাবে। বুঝছো? এটা করবা। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা সামনে আরেকটা দামি অঙ্ক করব। এই অঙ্কটা এর আগে বুয়েটেও আসছিল, বুয়েটে আসছিল আরেকটু বড়টা। হ্যাঁ, বাট এই অঙ্কটা হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। বুঝছো? এই টাইপ থেকে ঢাকা ভার্সিটিতে এর আগে আমার জানা মতো আসছিল একবার, যতটুকু মনে পড়ে আর কি। ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেনটা পুরোটা তুলো। এইটা আমি খুব সময় নিয়ে বুঝাবো, ফিল করায় বুঝাবো, একটু মনোযোগ দিয়ে শুনবা। একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি কোনো তাড়াহুড়া করছি না, আমার ক্লাস অনেক দ্রুত আমি নিব না। আমি পারি, আমি চাইলে এটা এই অধ্যায় 4 ঘন্টা শেষ করতে পারবো, সমস্ত স্লাইডও শেষ হবে, সবই শেষ হবে। বাট অর্ধেক জিনিস বুঝবো, অর্ধেক জিনিস বুঝবা না। বুঝবা মানে বুঝবা সবই, বাট নলেজ লেভেলটা আর কি অর্ধেক হয়ে যাবে। তুমি টের পাবা না যে আমি কম পড়াইছি, বাট বুঝবা না অনেক কিছু, জানবা না অনেক কিছু। ওকে, তো ওই জন্য আমি হচ্ছে একটু সময় নিয়ে ডিটেল বুঝাচ্ছি। এই যে দেখো না বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো মানে তোমরাই আর কি, এই যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট যে এরকম, এটা কিন্তু মানে লিগাল রেজাল্ট আসলে এটা। বুঝছো? এটাই বাস্তবতাটা, রিয়েল রেজাল্টটা এরকমই। বুঝছো? তো কথা হচ্ছে মানে এটা কেন হচ্ছে, কারণ তোমরা চাও খালি দ্রুত, ফাস্ট, ওয়ান শট, আরো দ্রুত। ইউটিউবে সার্চ দিয়ে দেখো ওয়ান শট কতগুলো আসছে, এর মধ্যে দেখো কোনটা টাইম সবচেয়ে কম লাগলো, এরপরে ওইটা শুরু করো। তোমাদের কাজ হচ্ছে যত তাড়াতাড়ি শেষ করা যায়। বাট আমিও ওয়ান শট দিই, আমারও তোমাদের ব্যাচে এমপিএম শর্ট ছিল, ওগুলো থেকে আল্লাহর রহমতে 190, 180, 175 দুনিয়ার বের হয়েছে, দুনিয়ার। তো ওইটা ওই ওয়ান শট আর নর্মাল ওয়ান শটের মধ্যে পার্থক্য কি আসলে? আমি যে ওয়ান শট দিয়েছিলাম সেটা আসলে রেগুলার ওয়ান শট ছিল না, সেগুলো ছিল ডিটেল ক্লাস, কিন্তু একটা ভিডিওতে আনেছে বলেছে ওটার জন্য ওয়ান শট। এক কনিক অধ্যায় পড়েছে 8 ঘন্টা লাগায়। এখন তো এবার যা আসছে সব কমন আল্লাহর রহমতে, বাচ্চারা ফুল অ্যান্সার করে দিয়ে আসছে। সো সবসময় সময়ের দিকে তাকাবা না, যত কম সময়ে, না না এটা ভালো না। জিনিসগুলো জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। জাস্ট তাড়াহুড়া করে শেষ করা এটা ভালো না আর কি, চান্স পাওয়া যায় না পরে। ওকে, আসো, দ্বিঘাত সমীকরণের মুখ্য সহগ 1, এটা একটা কোয়েশ্চেন বললো, ভালো করে বুঝো, মনোযোগ দিয়ে শুনবে কোয়েশ্চেনটা। একটা দ্বিঘাত সমীকরণের কথা ওরা বলছে, মানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2। জিনিসটা এরকম যে সমীকরণটা আমি তোমাকে দেখাচ্ছি। ধরো এক্স স্কোয়ার, এক্স আবার একটা ধ্রুবক সংখ্যা, লাস্টে ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ দ্বিঘাত, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। মানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। এর মধ্যে ওরা বললো দ্বিঘাত সমীকরণের মুখ্য সহগটা হচ্ছে 1, মানে যেই পদে এক্স এর পাওয়ার সবচেয়ে বেশি সেই পদের সহগ হচ্ছে 1। তাহলে এইটার সহগ হচ্ছে 1। এই আচ্ছা, একটা ছাত্র ছিল, সে ভুল করে এক্স এর সহগ -6 এর বদলে -9 ব্যবহার করলো। এখানে থেমে যাও। তোমাকে আমি বললাম যে আমি তো ভুল করে লাল জুতার বদলে নীল জুতা পরে আসছি, এইটা মনে করে আমি তোমাকে বললাম যে ভুল করে আমি লাল জুতার বদলে নীল জুতা পরে আসছি। এই কথাটার মানে কি? লালের বদলে নীল পরেছি ভুল করে, তার মানে লাল হচ্ছে সঠিক আর নীল পরেছি ভুল করে, তাহলে নীলটা হচ্ছে ভুল। ওরা বললো ভুল করে -6 এর বদলে -9 ব্যবহার করেছে, তার মানে কি -6 ছিল সঠিক।
আর -9 হচ্ছে ভুল। তোমরা কি আমার সাথে একমত এই কথাটায়? ঠিক। তাহলে আমার সমীকরণ হয়ে যাচ্ছে দুই রকমের। একটা হচ্ছে সঠিক সমীকরণ, সঠিক সমীকরণে x এর সঠিক সহগ হচ্ছে -6, আর ভুল সমীকরণে x এর ভুল সমীকরণ হচ্ছে -9। মুখ্য সহগ দুইটার মধ্যেই সেম। আচ্ছা, ওটা তো বলে নাই যে মুখ্য সহগ আলাদা কিছু হয়েছে, বলে নাই। বলেছে ভুল করে x এর মধ্যে x এর সহগ হিসাবে -6 এর বদলে -9 বসাই দিয়েছে, লিখলাম। বললো এই কাজ যে করলো, করার কারণে আসল সমীকরণ তো চেঞ্জ হয়ে গেছে। নকল যে সমীকরণটা আসলো, ভুল সমীকরণটা যেটা, সেই সমীকরণে x এর মান দুইটা 8 এবং 1 আসছে। মানে এই যে ভুল সমীকরণটা, এই ভুল সমীকরণে x এর মান আসছে 8 এবং 1। আচ্ছা, এটা কি? এটা ভুল সমীকরণের উত্তর। বললো সমীকরণের আসল উত্তর কত হবে? সমীকরণের আসল মূল কত? এটা হচ্ছে আসলটা, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে নকলটা। এই এখন আসল সমীকরণের মূল পাইতে হইলে আমার মানে বাধা কোনটা, কি জন্য আমি এখনো পাচ্ছি না? সমস্যাটা কোন জায়গাতে? সমস্যাটা হচ্ছে আসল সমীকরণের x² এর সহগ জানি, x এর সহগ জানি, কিন্তু আমি ধ্রুবকের মানটা জানি না, ধ্রুবকের মানটা জানি না। আরো বিপদ যেটা, নকল সমীকরণ যেটা ভুল সমীকরণ, এইটার মধ্যেও ধ্রুবকের মানটা জানি না। ভাইয়া দুইটার মধ্যেই কি ধ্রুবকটা সমানই হবে, সি হবে? বিষয়টা হচ্ছে কোয়েশ্চেনে বলেছে একজন ভুল করে x এর সহগ চেঞ্জ করে ফেলেছে, আর কিছু বলে নাই, তার মানে বাকিগুলো ঠিক লিখেছে। তাহলে মুখ্য সহগটাও যে লিখলো বাচ্চাটা সঠিকটাই লিখেছে, ধ্রুবকও যে লিখলো সঠিকটাই লিখেছে, খালি ভুল করেছে হচ্ছে x এর সহগ। বুঝছো? তাহলে সমীকরণ দুইটাই সেম, খালি ভুল জায়গাটা হচ্ছে x এর সহগটা চেঞ্জ হবে। বুঝছো? আচ্ছা, তো ও যে ভুল করলো, করে ভুল সমীকরণে x এর মান কি কি নিয়ে আসছে? ও ভুল সমীকরণে ও x এর মান নিয়ে আসছে 8 এবং 1। ভুল সমীকরণে x এর মান নিয়ে আসছে 8 এবং 1। তোমার কি লাগবে? সঠিক সমীকরণ থেকে c এর মানটা লাগবে অনলি। তাহলে এটা কি করবা? দেখো ভুল সমীকরণের উত্তরগুলো যেহেতু 8 এবং 1, তাহলে এই যে x এর মান 8 এবং 1, এটা এই সমীকরণে বসাই দিলে কি c পেয়ে যাবা না? ঠিক কিনা? তাহলে এই সমীকরণে বসাই দিলে c পেয়ে যাবা। তাহলে 1x বসাই দিচ্ছি, 1 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 1 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমার c এর মান আসে 9 বিয়োগ 1, হ্যাঁ তাহলে 8। c এর মানটা 8 আসছে। এইটার মধ্যে c এর মান 8, তাহলে কি এটাতেও c এর মান 8 হবে? যেহেতু c তো 8ই, সমান তো দুই জায়গাতে। তাহলে আমার সঠিক সমীকরণটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে x এর মানটা আমি বের করব। 4 দুগুণ 8, 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। x minus 4 minus 2 common now, x minus 4 equal to 0। x minus 4, x minus 2 equal to 0। x এর মান 4,2। বুঝা কি গেল? বলুন বলুন বলুন, আমাকে বলুন, বলে দিন, বুঝা কি গেল? আমি এটা আরেকবার রিপিট করব, তোমরা তুলো। আমি জানি এগুলা রিপিট করতে হবে, তুমি বুঝতে পারো বাট অন্য কেউ বুঝে না। ভাইয়া ওয়ান শট তো আপনারাই দেন, না দিলে আমরা পাই কোথায়? হ্যাঁ ওয়ান শট তো দেই, কেন দিব না? আমার বাচ্চাদের পারতে হবে না? দিয়ে দেখেই তো পারে, এটা সত্যি কথা তো। বাট তোমরা সমস্যাটা হচ্ছে মানে তোমরা ওয়ান শটও খুঁজো না, তোমরা খুঁজো শর্টেস্ট ওয়ান শট। ওইটা বললাম, ওয়ান শট তো আমিই দেই। দিয়ে তুমি জাস্ট কিছু না, আমার প্রোফাইলের মধ্যে যে স্টোরি দেখে আসো, আজকের স্টোরি দেখে আসো, এগুলো সব ওয়ান শটের স্টোরি। ওয়ান শট তো আমিও দিই, বাট আমি দিই হচ্ছে হালাল ওয়ান শট। মানে বিষয়টা হচ্ছে মানে আমি তো ওয়ান শটের মধ্যে সবকিছু পড়াই, মানে ভিতরের জিনিসগুলো আমি সময় নিয়ে ওয়ান শট বানাই। ওয়ান শট মানে এক ভিডিও, বাট মানে ওইটাই আমি নামকরণের সার্থকতা রেখেছি। বাট জিনিসটা এরকম না যে শর্ট জিনিস। তোমরা খুঁজো যে মানে 2 ঘন্টার মধ্যে অধ্যায় শেষ, এগুলা কোন জায়গাতে? এই 2 ঘন্টাকে আবার ডাবল স্পিডে দিয়ে 1 ঘন্টার মধ্যে দেখো, আমি ওইটা বললাম। বুঝছো? তো টাইম বাঁচাইতে গিয়ে ইনফরমেশন মিস করিও না, তাহলে বিপদে পড়বা আর কি। বুঝছো? আমি ওইটা বললাম, আমিই তো দেই, আমি তো জানি আমি দেই।
আমি দেখেই তো বললাম, যেটা আমি করি না এটা তো আমি বলবো না, তাই না? তোমরা ওই ওই ওয়ান শটকেও ডাবল স্পিড বানায় ফেলো, তারপরে চাও আরো সময় বাঁচাবা। এগুলো তো ভালো না আসলে, তাই না? সময় নিবা, চিন্তা করবা, সময় দিতে হবে। ঠিক আছে ভাই, 8 বসান নাই কেন? তুমি যদি এখানে 8ও বসাও সেম উত্তরই আসবে ইনশাল্লাহ। বসায় দেখো, 64 বিয়োগ 9 ইন্টু 8 72, পার্থক্য করে দেখো ওই 8ই আসে। বুঝছো? ঠিক আছে, ওকে। এরপরে লিখো, নতুন টার্ম আবিষ্কার করলাম, হ্যাঁ, হালাল ওয়ান শট। আসলে জিনিসটা এটা না, মানে আমি বুঝাইতে চাইলাম যে মানে আমি যেটা করি ওইটা হচ্ছে কি ওয়ান শট হইতে পারে, বাট আমি ওইটাই 3 ক্লাস লাগাই দিতাম, ওটা 1 ক্লাসে নিয়ে আসছি, জিনিসটা এটা। হ্যাঁ, তো ওইটা 1 ক্লাসে আনা, ব্যাপারটা এইটাই, মানে পার্থক্যটা এখানেই আর কি, বাট জিনিস ডিটেল আর কি। তো আর তোমরা যেটা খুঁজো তোমরা হচ্ছে গিয়ে যে আরো কম সময়ে, আরো কম সময়ে, কম সময় করতে গিয়ে যে তোমরা জিনিসপাতি মিস করে ফেলো, মেইন জিনিসগুলো না জেনে জাস্ট কোনো মতে কাজ আগায় যাও, মানে কোনো মতের জিনিস ভালো না আসলে, ওইটা বললাম। লিখো, কোয়েশ্চেন তোলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আচ্ছা, এখন খেয়াল করো, তোমাকে একটা সমীকরণ দিয়েছে, বললো মূল সংখ্যা কত, মূল কয়টা আছে। খেয়াল করো এইটার মধ্যে ঘাত হচ্ছে 5, ঘাত হচ্ছে 5। যদি এমন কোনো বহুপদী দেয় যেই বহুপদীর ঘাত 5, সেক্ষেত্রে বহুপদীর মূল সংখ্যাও 5 হবে। সুতরাং মূল সংখ্যা ইকুয়াল টু ঘাত, মূল সংখ্যা ইকুয়াল টু ঘাত। ঠিক আছে, আর আসলে ওয়ান শটের সমস্যা এটা না, এটা এই যে ওয়ান শট মান শট এগুলো কোনো ইস্যু না, এগুলো বলার কথা বলা, কারণ আমি বললামই তো, মানে এই যে আমিও তো ওয়ান শট দিয়েছিলাম, গণহারে দেখি বাচ্চারা ভালো করছে, পার্থক্যটা আসলে প্র্যাকটিসে, বুঝছো? তোমরা ওয়ান শট করো করো আর যাই করো, মানে বাচ্চারা ক্লাস করতে বসে হচ্ছে, তোমরা ক্লাস করতে বসো হলো 2 দিন আগে, পরীক্ষার 3 দিন আগে, 1 সপ্তাহ আগে ক্লাস করতে বসো, মানে তোমাদের তো প্র্যাকটিসই হয় না আসলে, সমস্যাটা প্র্যাকটিসে, বুঝছো? এই যে এখনো যে সময়টা আছে তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষার, এই সময়টা কাজে লাগাইলে তো কত সময়, তাই না? দেখা যাবে বাচ্চারা পড়বে কখন জানো? পরীক্ষা রাখতে, পরীক্ষার যখন 1 মাস বাকি, 15 দিন বাকি, তখন ওদের হুঁশ ফিরবে, তখন ধুমসে ক্লাস করতে থাকবে, ক্লাস করে করে সব ক্লাস শেষ হবে ঠিকই, মাথায় থাকবে না কিছুই, বুঝছো? এখন যে 2 মাস বাকি, 2 মাস বাকি, এই টাইমটা কাজে লাগাও, এটা পরে আর পাবা। এখানে মূল সংখ্যা হচ্ছে 5, সময় কাজে লাগাও, প্র্যাকটিস করো। আচ্ছা, এখন এইখানে যা লেখা আছে এটা একটু পরে তুলবা, আমি আগে বুঝাই নেই এরপরে তুলবা। বিষয়টা হচ্ছে, যদি তোমাকে বলে যে ছেদ বিন্দু কয়টি, যদি কোয়েশ্চেন করে ছেদ বিন্দু কয়টি, এই কথাটা যদি কোয়েশ্চেন করে, তাহলে ছেদ বিন্দু যতগুলা তার সংখ্যাটা লিখবা, যে ছেদ বিন্দু 5টা, ছেদ বিন্দু 4টা, এমনি লিখবা। কিন্তু যদি কোয়েশ্চেন করে যে ছেদ বিন্দু কোনটা, ছেদ বিন্দুর মান কত, সেই ক্ষেত্রে ছেদ বিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে। তাহলে কথায় কথায় কিন্তু বেশ কম আছে, মানে ছেদ বিন্দু কয়টি, মানে ছেদ বিন্দু আছে কয়টা সংখ্যা বলতে হবে, 3টা, 4টা, 5টা। ছেদ বিন্দু কোনটি, এইটা মানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বলতে হবে। ছেদ বিন্দুর মান লিখো, মান, ছেদ বিন্দুর মান, মান বলতে কি 2, 3, 4 এরকম সংখ্যা না, স্থানাঙ্ক, বুঝছো? তাহলে এই দুইটা টার্ম একটু ভালো করে ক্লিয়ার করো। ছেদ বিন্দু কয়টা বলতে কয়টা ছেদ বিন্দু আছে এটা বলবা, মানে 3টা, 4টা, 5টা এরকম বলবা।
ছেদ বিন্দু কোনটা জিজ্ঞেস করলে স্থানাঙ্কটা লিখবা। ক্লিয়ার? আচ্ছা, তোমাকে এইখানে একটা সমীকরণ দেওয়া, বললো বক্ররেখার সাথে এক্স অক্ষের ছেদ বিন্দু কোনটা হবে। তাইলে এটা একটা বক্ররেখা, এক্স অক্ষের ছেদ বিন্দু বলতে তখন আমরা কি করি, এক্স অক্ষে ওয়াই এর মান 0 এটা বলি। সেই ক্ষেত্রে আমরা এক্স অক্ষের ছেদ বিন্দু বলতে ওয়াই এর মান 0 ধরবো। এরপরে 0 = 1 - x²। বুঝছো? তো এখন এখান থেকে এক্স এর মান কত আসে, +-1। তাহলে ওভারঅল ছেদ বিন্দু কোনটা হইল, ছেদ বিন্দু হইল -1, 0, এই -1 এই 0, +1, 0। তাহলে এটা হচ্ছে ছেদ বিন্দু কোনটা, এটার উত্তর। আর এখানে আছে কয়টা, টোটাল মিলায় 2টি আছে। তাহলে এই কোশ্চেন যদি বলে যে ছেদ বিন্দু কোনটা, সেক্ষেত্রে তুমি এই উত্তর দিবা। আর যদি বলে ছেদ বিন্দু কয়টি, তখন তুমি লিখবা 2। ক্লিয়ার হইলো কোশ্চেনটা? ভাইয়া আমাদের বদনাম করতেছেন? না না, বদনাম না, বদনাম না, তোমাদেরকে আসলে রিয়েলিটিটা বুঝাচ্ছি আসলে, বুঝছো? বদনাম করবো কেন, তোমরা তোমার আপনজন। আমি জানি তোমরা আমাদেরকে আপন ভাবো না টিচারদেরকে, বাট যে তুমি যদি আমার কথা জিজ্ঞেস করো, আমি ঘুমের থেকে উঠার পর থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সারাটা দিন রাত জাস্ট তোমাদেরকে নিয়ে চিন্তা করি। আজকে ভোর রাত 3টায় ঘুম ভেঙেছে, আমি চিন্তা করছিলাম টার্গেট ডিউর স্লাইড কি রেডি আছে কিনা, যে স্লাইডগুলো আমি টাইপিং দিলাম নতুন নতুন যেগুলো কোশ্চেন, সেগুলো আর কি কোশ্চেনগুলো রেডি হইলো কিনা। বা এটা রাত 3টার কথা, জাস্ট ঘুমে একটু চোখে মনে হয়েছে, বুঝছো? জাস্ট এমন হয়েছে ওই গভীর রাতে আধা ঘুমের মধ্যে আমি এটাই চিন্তা করছি টার্গেট ডিউর স্লাইড রেডি হইলো কিনা। হ্যাঁ, সকালবেলা হাঁটতে গিয়েছিলাম আমি অর্ধেক টাইম খালি এটা চিন্তা করেছি যে এসএসসির জন্য আমি ওই তোমার ফ্রি ভিডিও বানাচ্ছি প্রত্যেকটা অধ্যায়ের উপরে ভালো করে ডিটেল করে। এখন ওই স্লাইড ওগুলো রেডি হইলো কিনা, ওগুলো কাজ হচ্ছে কিনা, তার মানে কি আমি ঘুমের মধ্যে এগুলো নিয়ে চিন্তা করি, জাগ্ন অবস্থায় এগুলো নিয়ে চিন্তা করি। কাদেরকে নিয়ে? তোমাদেরকে নিয়ে চিন্তা করি। আমার ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে টোটাল টাইমটা আসলে তোমরা থাকো, বুঝছো? এই যে ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে কারা থাকে, প্রেমিকারা থাকে, কিন্তু আমি তোমাদেরকে রাখি এই জায়গায়। ধ্যানে জ্ঞানে শয়নে স্বপ্নে সবসময় আমরা তোমরা থাকো। তোমাদেরকে তাহলে কতটা ভালোবাসি এটাকে তোমরা বুঝতে পারো? আসলে বুঝতে পারো না। তোমরা মনে করো সে টাকা নিয়ে গেছে, সে তো টাকা নিয়ে গেল, সে তো ভালো না, লোক ভালো না, ব্যবসায়ী ব্যবসায়ী এগুলো মনে করো। হ্যাঁ, আমি টাকা নেই, আমারও তো চলতে হয়। আমাকে তো বাজারে গিয়ে বললে হয় না আমি মাহির ভাই, আমি ম্যাথ পড়াই, এবার সবজি দিয়ে দেন, বললে তো হয় না, আমারও তো খরচপাতি আছে। কিন্তু এটা সত্যি কথা, আমি শয়নে স্বপনে ধ্যানে জ্ঞানে তোমাদের নিয়েই চিন্তা করি, তোমাদেরকেই ভালোবাসি, তোমাদেরকেই ভালো লাগে আমার, বুঝছো? তো তোমাদের মধ্য থেকেও ওই জিনিসটা আসতে হবে যে এই যে টিচারগুলা এই যে এমনি করে পড়াচ্ছে, প্র্যাকটিস টুক করছি, রেজাল্ট কি ভালোটা উপহার দিতে পারছি কিনা চিন্তা করতে হবে, বুঝছো? জুম্মার নামাজ পড়ে দৌড়াদৌড়ি করে ক্লাস শুরু করে দিয়েছি, দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আজকে পুরোটা দিন। সো এই এফোর্টটা তোমাদেরও দেওয়া লাগবে, তোমাদের সাইড থেকেও আসতে হবে। কোয়েশ্চেন তুলো দ্রুত। লিখেছ? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন বললো এইটার এক্স অক্ষের ছেদ বিন্দু কয়টা, কয়টা বলেছে, কোনটা বলে নাই, দেখো কয়টা বলেছে, কয়টা। কয়টা যদি জিজ্ঞেস করে তাহলে 2টা 3টা এমনি বলবা। আসো একটা একটা করে দেখি। এইখানে এক্স অক্ষের ছেদ বিন্দু মানে কি, ওয়াই এর মান 0, আগে 0 বসাও। x² - 1 x⁴ - 10। আচ্ছা, এখন আগে x² - 1 দিয়ে কাজ করব। x² - 1 = 0, তাহলে x এর মান +-1 গেল। তাহলে এখানে 2টা আসছে, -1, 0 +1, 0। কয়টা আসছে? 2টা। ওকে, এবার এটা দিয়ে শুরু করব। x⁴ - 10 = 0। এখান থেকে মনোযোগ দিয়ে দেখবা,
এক্স স্কোয়ারের মান প্লাস মাইনাস √10, ঠিক? এরটুকে কারো কোনো জিজ্ঞাসা আছে কেমনে প্লাস মাইনাস √10 হইল? আচ্ছা, এখন আমাকে বলো তো এক্স স্কোয়ার ইকুয়াল টু যে নেগেটিভ, এটাই কি জটিল সংখ্যার উৎপত্তি না? এক্স স্কোয়ারের মান নেগেটিভ, বর্গ রাশি নেগেটিভ হয়ে গেছে, এটা প্রবলেম না? তুমি এটা গ্রাফ পেপারে আঁকতে পারবা? আঁকা যায় না। জটিল সংখ্যা কিন্তু গ্রাফ পেপারে আঁকা যায় না, ওটা আর্গন ডায়াগ্রামে আঁকতে হয়। বাট কার্টেসীয় স্থানাঙ্ক অবস্থায় কিন্তু তুমি জটিল সংখ্যা আঁকতে পারবা না। ওইখানে এক্স অক্ষেও সব বাস্তব সংখ্যা, ওয়াই অক্ষেও বাস্তব সংখ্যা, কার্টেসীয় সিস্টেমে। তো এক্স অক্ষের ছেদ বিন্দু এটা তো কার্টেসীয় সিস্টেমের জিনিস রে ভাই। বলতে পারো ভাই জটিল সংখ্যাকে তো আমি আর্গন ডায়াগ্রামে আঁকি, কিন্তু ওইখানে কিন্তু এক্স অক্ষ বা অক্ষ থাকে না, থাকে বাস্তব অবাস্তব অক্ষ। বাট এক্স অক্ষ বলেছে মানে কি? মানে কার্টেসীয় অক্ষ ব্যবস্থা, স্থানাঙ্ক। কার্টেসীয়র মধ্যে এক্স অক্ষের মধ্যেও সবাই বাস্তব, ওয়াই অক্ষের মধ্যেও সবাই বাস্তব, অবাস্তব কেউ নাই। তাহলে আমি যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সংখ্যা নেই, এইটা কি আমার অবাস্তব সংখ্যা হয়ে যাবে না? সেটাকে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এরকম অবস্থায় বসাইতে পারবো? পারবো না। তাই এই নেগেটিভ ভ্যালুটা বাদ দিতে হবে, জাস্ট পজিটিভ √10টা রাখতে হবে। এইবার আমি এটাকে আবার পাওয়ার 1 করব, তাহলে প্লাস মাইনাস √10, অর্থাৎ প্লাস, আচ্ছা হইল, অর্থাৎ প্লাস মাইনাস 4th√10। আচ্ছা, এখান থেকে উত্তর কয়টা আসে? 4th√10, 0। এই যে ওয়াই এর মান 0, এক্স অক্ষের ছেদবিন্দু বললে ওয়াই এর মান 0, ওই জন্য মাইনাস 4th√10, 0। বুঝা গেল? ক্লিয়ার সবাই? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 4টা আসবে, হ্যাঁ 4টা। কিন্তু আমাদের কমন সেন্স কি বলে দেখো, এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 2, মোট মিলায় 6টা আসবে। এরকম চিন্তা হয় যে এই সমীকরণের থেকে 2টা, এই সমীকরণ থেকে 4টা। কথা হচ্ছে এই সমীকরণের মূল ঠিকই 4টা, এই সমীকরণের মূল ঠিকই 2টা, মানে এই টোটাল এই সমীকরণটার মূল আমার 6টা আসবে, এটা ঠিক। কিন্তু এর মধ্যে এই নেগেটিভ √10 কারণে 2টা আবার জটিল মূল চলে আসে, অবাস্তব মূল চলে আসে, সেগুলোকে তুমি ছেদ বিন্দু বলতে পারবা না, বুঝছো? আচ্ছা, এখন এই কোশ্চেনটা করো, এটা তুলো, দ্রুত তুলবা, তাড়াতাড়ি। লাস্টের লাইন দুটো আরেকবার, মানে হচ্ছে অঙ্ক করতে করতে যদি দেখি স্কোয়ারের মধ্যে নেগেটিভ চলে আসছে, ওই পার্টটা বাদ দিব, ওই অবস্থাটাকে স্কিপ করে সামনে আগে যাবো, বুঝছো হাসানুজ্জামান? তারপরে ফাইনালি যা উত্তর আসবে ওইটার পাশে একটা 0 লাগাই দেবো, তাহলে আমার এক্স ওয়াই দুইটা মানই চলে আসলো। এই যে তোমরা যারা নাকি আব্বু আম্মুদের আইডি দিয়ে আসো, টিচাররা তোমাদের আব্বু আম্মুকে এরকম করে ডাকে, এটা শুনতে কেমন লাগে না? কি একটা বিষয়। আমি এক স্টুডেন্টের নাম ধরে ডাকার পরে দেখি একটা বয়স্ক মানুষ, বুঝলাম এটা গার্জিয়ানের নাম। কি রে ভাই, লেখা শেষ? আচ্ছা, এইটা একটা সমীকরণ, এক্স অক্ষের ছেদ বিন্দু কয়টা, এবং আচ্ছা আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এখানে উত্তর বলা হয় নাই, কয়টা বলেছে না, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে 4টা। যদি বলতো কোনটা, তাহলে এই 2টা উত্তরে লিখতা, এই 2টা লিখতা উত্তরে। ক্লিয়ার? এখন এখানে বলেছে কয়টা ও কোনটা, ছেদ বিন্দু চেয়েছে। ছেদ বিন্দু সবসময় বাস্তব হইতে হবে, ছেদ বিন্দুর এক্স ওয়াই অলওয়েজ বাস্তব, ছেদ বিন্দুর এক্স ওয়াই অলওয়েজ বাস্তব। তাহলে আসো, এক্স অক্ষের ছেদ বিন্দু, তাহলে ওয়াই এর মান 0, 1 মাইনাস এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব ইকুয়াল টু 1। তাহলে এক্স এর মান কিউবিক রুট অফ 1, জটিল সংখ্যার অধ্যায় পড়া হয়েছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। আমরা জানি ছেদ বিন্দু বললেই বাস্তব হতে হবে, আর কিছু হওয়া যাবে না। তাহলে এই 2টা অবাস্তব কারণে কাটা, তাহলে শুধুমাত্র এই 1টা হলো কারেক্ট। তাহলে ছেদ বিন্দু হচ্ছে 1,0। তাহলে ছেদ বিন্দু কয়টা? একটা, কোনটা? 1,0। দেখো ক্লিয়ার কিনা?
হয়ে গেলে আমাকে বলবা। ক্লিয়ার সবাই? ওকে, ভেরি গুড। এখন এর পরের আরেকটা টপিক, আরেকটা পয়েন্ট, যেমন এই অঙ্কটা, এক্স অক্ষের ছেদ বিন্দু কোনটা? কোয়েশ্চেন লিখো, লিখো, দ্রুত লিখো। তাহলে 0 ইকুয়াল টু 1 প্লাস এক্স কিউব, এক্স কিউব ইকুয়াল টু -1, এক্স এর মান হচ্ছে মাইনাস, এটা একটু লেখার স্টাইলটা দেখো, -1 হোল কিউব এর কিউবিক রুট। এটাকে আমরা লিখতে পারি এভাবে, -1 হোল কিউব ইন্টু 1 এর কিউবিক রুট। মনোযোগ দিয়ে দেখো, তাহলে এক্স এর মান আসছে কিউবিক রুট অফ -1 ইন্টু কিউবিক রুট অফ 1, তাহলে -1 এখানে, আর এটার মান হয় হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওভারঅল -1 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এর মধ্যে এই দুইটা আসছে অবাস্তব, তাই কাটা, এটা বাস্তব, এটা কারেক্ট। তাহলে উত্তরটা হচ্ছে -1,0। কোনটা? এইটা। এই ম্যাথটা আমি এখন একবার বুঝাবো, কোনো কিছু লিখবা না, জাস্ট শুনবা কথাগুলা। আমি যেটা করলাম, সমীকরণটা ওয়াই এর মধ্যে 0 বসাইলাম। কেন? এক্স অক্ষের ছেদ বিন্দু যেহেতু বলেছে, এক্স অক্ষে ওয়াই এর মানটা 0 হয়। বসানোর পরে আমার তো লাগবে হচ্ছে এক্স এর মান, তাই আমি এক্স কিউবটাকে এক সাইডে, বাকি সংখ্যাকে আরেক সাইডে রাখলাম। আচ্ছা, এবার আমি এক্স এর মানটা বের করতে যাচ্ছি। ওহো, দুঃখিত, এখানে কিউব দিতে ভুলে গেছি আমি। এক্স এর মানটা আমি বের করতে যাচ্ছি, তাহলে আমি কিউবকে রুট করে ফেলবো। তাহলে কোন রুট দিতে হবে? কিউব সরাইতে চাইলে কোন রুট দিতে হবে? কিউবিক রুট না? তাহলে লিখলাম এক্স এর মান কিউবিক রুট অফ -1, বা যাই আছে সেটা, -1কে আমরা লিখতে পারি -1 এর হোল কিউব। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে আমার কাছে মনে হয় ভাই এটা কাটা, লাইক এ কিউব আর কিউবিক রুট কাটাকাটি যায়, এখন এ হয়ে যাবে। বাট এইখানে একটা গলদ আছে। গলদটা হচ্ছে যে আমরা যেহেতু জটিল সংখ্যা পড়া মানুষ, আমরা এখানে এই কিউবের পাশে একটা 1 কল্পনা করব। আমার এটা ঠিকই কাটাকাটি যাবে, বাট এখানে আরেকটা 1 এর কিউবিক রুট রয়ে যাবে, এবং 1 এর কিউবিক রুটের উত্তর কিন্তু একটা আসবে না, 3টা আসবে, ঠিক? এবং এই 3টাকেই এর সাথে গুণ করতে হবে। এই যে এটা হবে উত্তরটা। ওকে, তোমরা আশা করি এই সিস্টেমটা জানো। এটা কিন্তু জটিল সংখ্যার একটা কমন সিস্টেম আর কি, যে কোনো এরকম কিউবিক রুট আর কিউব কাটাকাটি করতে গেলে একটা 1 এর কিউব দিয়ে সবসময় গুণ করা লাগে। তো মানে এই দুটো কাটাকাটি হয়ে এ হবে, ঠিক আছে, বাট মনে মনে একটা 1 কল্পনা করে নিতে হবে, এবং সেই 1 এর কিউবিক রুট 1 ওমেগা ওমেগা স্কোয়ার আলাদা করে গুণ করা লাগে। অর্থাৎ এ কিউবের কিউবিক রুট করলে এ ওমেগা স্কোয়ার আসে। বুঝছো? ঠিক সেম ভাবে যদি তুমি -1 এর কিউবিক, -1 কিউব এর কিউবিক রুট করতে যাও, পাশে একটা 1 কল্পনা করে নিতে হবে। সেক্ষেত্রে এই কিউব আর এই কিউবিক রুট কাটাকাটি যে -1 হবে ঠিকই, বাট এই যে অতিরিক্ত 1টা, সেই 1 এর কিউবিক রুট দিয়ে ওকে গুণ করতে হবে, তখন এই গুণফলটা হবে টোটাল অ্যান্সার। বুঝছো? সবসময়ই সত্য এটা। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমার ছেদবিন্দু এমনি একটাই, ছেদবিন্দু একটাই, তোমার এই যে -1,0। বাট এগুলাও আসে, এগুলো একটু খেয়াল রাখো, এগুলো কিন্তু ঘনমূলের কমন বৈশিষ্ট্য। একাডেমিকেও আমি এমনি পড়াই, আর ভার্সিটির জন্য তো এটা ইম্পর্টেন্ট আর কি, একটু জেনে রাখো আর কি জিনিসটা। ওকে, জেনে রাখো। সবাই কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার এই জায়গাটা? ভাইয়া 1 কল্পনা না করলে হবে না? না, কারণ তুমি আমাকে বলো তো 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণে বহুপদী অংশটা